বাস্কারভিল হল, 15ই অক্টোবর। ভায়া হোমস, আমার এই দৌত পর্বের প্রথম দিকে খুব একটা খবর তোমায় দিতে পারিনি। সময় যা নষ্ট করেছি এখন তা পূরণ করে দিচ্ছি। ঘটনা এখন পরপর ঘটছে, ভিড় করে আসছে চারপাশে। আমার গত চিঠি শেষ করেছিলাম জানলায় ব্যারিমুরের রহস্যজনক দাঁড়িয়ে থাকা দিয়ে। এবার যে ঘটনা ফর্দ হাতে এসেছে আমি জানি তা শুনলে তুমি দারুণ অবাক হয়ে যাবে। ঘটনা স্রোত যে এইভাবে মোড় নেবে ভাবতে পারিনি। গত 48 ঘন্টার মধ্যে একদিক দিয়ে ঘটনা মালা যেমন অধিকতর স্বচ্ছ হয়েছে, আর একদিক দিয়ে তেমনি আরো জটিল হয়েছে। যাই হোক, সব বলবো তোমাকে, বিচার যা করবার তুমিই করবে। ব্যারিমুর যে ঘরে আগের রাতে ঢুকেছিল, নৈশ অ্যাডভেঞ্চারের পরের দিন সকালে প্রাতরাশ খাওয়ার আগে করিডোর দিয়ে গিয়ে ভালোভাবে পরীক্ষা করলাম সেই ঘরটা। লক্ষ্য করলাম পশ্চিমে যে জানলা দিয়ে জলার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়েছিল ব্যারিমুর, এ বাড়ির অন্য জানলা থেকে সে জানলার একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে। জলার খুব কাছের চেহারা এখান থেকে দেখা যায় না। অন্য যে কোনো জানলায় দাঁড়ালে চোখে পড়ে জলার দূরের দৃশ্য, কিন্তু এ জানলায় দাঁড়ালে দুটো গাছের ফাঁক দিয়ে জলার ভেতর পর্যন্ত স্পষ্ট দেখা যায়। ব্যাপারটা তাহলে দাঁড়াচ্ছে এই, ব্যারিমুর জানে এই জানলায় দাঁড়ালে তার উদ্দেশ্য সিদ্ধি হবে। তার মানে নিশ্চয়ই জলার বুকে কিছু বা কাউকে দেখার আশায় সে দাঁড়িয়েছিল। ভেবে পেলাম না ওই রকম নিকষ কালো রাতে কাউকে দেখতই বা কি করে। গোপন প্রেমের ষড়যন্ত্র চলছে বোধহয়। চোরের মতো পা টিপে টিপে যাওয়া এবং স্ত্রী বেচারার কান্নাকাটির এইটাই একমাত্র সম্ভাব্য ব্যাখ্যা। লোকটার চেহারায় আকর্ষণ আছে, যে কোনো গ্রাম্যবালার মন কেড়ে নেওয়ার মতো। অনুমিতিটাও সেই কারণে খাপ খেয়ে যাচ্ছে মনে হলো। আমি ঘরে ফিরে আসার পর তালার ফোকরে চাবি ঘোরানোর আওয়াজ শুনেছিলাম, অর্থাৎ ব্যারিমুর গোপন অভিসারে বেরিয়েছিল নিশ্চয়ই। এইভাবেই মনে মনে যুক্তি তর্ক করলাম সকালবেলা। সন্দেহ কোন দিকে বইছে তাও শুনলে। শেষকালে অবশ্য কোনো সন্দেহই ঢোপে টেকেনি। ব্যারিমুরের রহস্যজনক গতিবিধির ব্যাখ্যা যাই হোক না কেন, আমি দেখলাম ব্যাপারটা চেপে রাখতে গিয়ে পুরো দায়িত্বই আমাকে নিতে হচ্ছে। সঠিক ব্যাখ্যাও আমার জানা নেই, তাই আর পারলাম না। প্রাতরাশ খাওয়ার পর স্যার হেনরির পড়ার ঘরে গিয়ে বললাম আমি কি দেখেছি। যতটা অবাক হবেন ভেবেছিলাম, দেখলাম ততটা হলেন না। বললেন, ব্যারিমুর যে রাত বিরেতে বাড়িতে টহল দেয় আমি তা জানি। ওকে এ নিয়ে জিজ্ঞাসা করো ভাবছিলাম। আপনি যে সময়ের কথা বললেন ঠিক ওই সময়ে 12-3 ওর আসা যাওয়া শব্দ আমি শুনেছি। তাহলে বোধহয় রোজ রাতে বিশেষ ওই জানলার সামনেই যায়। বোধহয় যায়। তাই যদি হয় পেছন পেছন গিয়ে দেখব ও কি করে সেখানে। আপনার বন্ধু হোমস এখানে থাকলে কি করতেন বলুন দেখি। আপনি যা বললেন আমার মনে হয় ঠিক তাই করত। ব্যারিমুরের পেছন পেছন গিয়ে দেখতো কি করে সে। তাহলে আমরাও তাই করব। কিন্তু ও তো পায়ের আওয়াজ শুনে ফেলবে। লোকটা কানে একটু কালা। সে যাই হোক, ঝুঁকি তো একটু নিতেই হবে। আজ রাতে আমার ঘরে বসবো দুজনে। পায়ের আওয়াজ পেলেই পেছন ধরবো। স্যার চার্লসের নির্দেশের নকশা যিনি এঁকেছিলেন সেই স্থপতির সঙ্গে পত্রলাপ করছিলেন স্যার হেনরি। লন্ডনের এক কন্ট্রাক্টরের সঙ্গেও পত্র বিনিময় চলছিল। শিগগিরই বিরাট পরিবর্তন দেখা যাবে এই অঞ্চলে। প্লিমাউথ থেকে ডেকোরেটর আর আসবাবপত্র নির্মাতা আসছে। বন্ধুটির মাথার ভেতরে বড় বড় পরিকল্পনা ঘুরছে নিশ্চয়। ফ্যামিলির ঋত গৌরব ফিরিয়ে আনতে অর্থ বা সামর্থ্যর কার্পণ্য করবেন না। মেরামতের পর বাড়ি নতুন চেহারা নিলে এবং ঘরে ঘরে হাল ফ্যাশনের আসবাবপত্র এসে গেলে বাকি থাকবে একজন স্ত্রী। তাহলেই সম্পূর্ণ হবে সব আয়োজন। শুধু তোমাকেই বলছি, গিন্নির যে অভাব হবে না তা সুস্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে। ভদ্রমহিলা শুধু রাজি হলেই হয়। সুন্দরী প্রতিবেশিনী মিস টেপলটনকে দেখে স্যার হেনরি যেমন মোহিত হয়েছেন, নারী সন্দর্শনে সেভাবে মোহিত হতে কোনো পুরুষকে খুব একটা এর আগে দেখিনি। তবে কি জানো, খাঁটি প্রেম কখনো মসৃণ পথে যায় না। বর্তমান পরিস্থিতিতে এদের ভালোবাসাও অনেক বাধা পাবে। যেমন ধরো,
আজ সকালে একটা বাধা এমন অপ্রত্যাশিতভাবে মাথাচাড়া দিয়েছে যে যুগপৎ ভীষণ বিরক্তির মুখে পড়ছেন আমাদের বন্ধু। ব্যারিমুস সম্পর্কে কথাবার্তার পর মাথায় টুপি দিয়ে উঠে দাঁড়ালেন স্যার হেনরি। যথারীতি আমিও উঠলাম। বিচিত্র চাহনি নিক্ষেপ করলেন স্যার হেনরি। বললেন, ওয়াটসন, আপনি আসছেন নাকি? জলার দিকে যদি যান তাহলে আসবো। তাই তো যাচ্ছি। জানেন তো কি নির্দেশ আছে আমার উপর। জোর করে যাচ্ছি বলে দুঃখিত, কিন্তু কি করব বলুন। আপনি নিজে শুনেছেন, পই পই করে হোমস আমাকে আপনার সঙ্গ ছাড়া হতে বারণ করেছে। বিশেষ করে জলায় আপনাকে একা ছাড়া একেবারেই বারণ। স্মিত মুখে আমার কাঁধে হাত রাখলেন স্যার হেনরি। বললেন, ভায়া, হোমস কিন্তু আমি জলায় পা দেওয়ার পর কি কি ঘটবে সেটা কি করে তিনি ভবিষ্যৎবাণী করবেন বলুন? বুঝেছেন কি বলছি? আমি জানি অন্য লোকের আনন্দ উপভোগে বাধা আর যেই দিক আপনি অন্তত দেবেন না। একাই যাব আমি। বিষম বিড়ম্বনায় পড়লাম। কি করা উচিত অথবা কি বলা উচিত ভেবে পেলাম না। মনস্থির করার আগেই উনি বেতের ছড়ি আর টুপি নিয়ে বেরিয়ে গেলেন। পরে যখন ভাবতে বসলাম, বিবেকের দংশনে অস্থির হয়ে পড়লাম। কোনো ছল ছুতোতেই তাকে আমার চোখের আড়ালে যেতে দেওয়া উচিত হয়নি। তোমার নির্দেশ অমান্য করার ফলে যদি কোনো শোচনীয় ঘটনা ঘটে যায়, তখন কি মুখে তোমার সামনে ফিরবো ভেবে গাল লাল হয়ে গেল আমার। খুব দেরি হয়নি যদিও, এখনো বেরিয়ে পড়লে নাগাল ধরে ফেলা যাবে। তাই তাড়াতাড়ি রওনা দিলাম মেরিপিট হাউস অভিমুখে। হনহন করে এলাম বটে, কিন্তু রাস্তায় কোথাও স্যার হেনরিকে দেখলাম না। জলার রাস্তা মূল রাস্তা থেকে যেখানে বেরিয়েছে সেখানে পৌঁছে ভাবলাম হয়তো ভুল পথে চলেছি। তাই একটা পাহাড় বেয়ে উঠলাম ওপর থেকে দেখে নেব বলে। এই সেই পাহাড় যেখানে পাথর খাত খুঁড়েছে প্রাগৈতিহাসিক মানবরা। এই পাহাড়ের ওপর থেকেই দেখতে পেলাম ওকে। প্রায় সিকি মাইল দূরে জলার রাস্তায় হাঁটছেন। পাশে একজন ভদ্রমহিলা, মিস স্টেপলটন ছাড়া কেউ নন। স্পষ্ট বোঝা গেল দুজনের মধ্যে এর মধ্যে একটা সমঝোতা সৃষ্টি হয়েছে এবং দিনক্ষণ স্থান ঠিক করেই তবে দুজনে এসেছেন দেখা করতে। গভীর কথোপকথনে নিমগ্ন দুজনে হাঁটছেন ধীর চরণে। মিস স্টেপলটনের দ্রুত হাত নাড়া দেখে বোঝা যাচ্ছে ব্যাকুলভাবে কি বোঝাতে চাইছেন। তন্ময় হয়ে শুনছেন স্যার হেনরি। দু একবার যেন কথায় একেবারেই মনোপুত না হওয়ায় মাথা নাড়লেন। পাথরের আড়ালে দাঁড়িয়ে দেখতে পেলাম দুজনকে। আমার তখন কিংকর্তব্য বিমূঢ় অবস্থা। কি যে করব ভেবে পাচ্ছি না। মূর্তিমান উৎপাতের মতন ওদের কথার মাঝে আবির্ভূত হওয়া যায় না, অথচ ওকে চোখের আড়াল হতে দিতে বিবেকের সায় নেই। মুহূর্তের জন্য দৃষ্টির অন্তরাল হতে দেব না, এই তত আমার সুস্পষ্ট কর্তব্য। বন্ধুর ওপর গুপ্তচরের মতন নজর রাখাটাও ঘৃণ্য ব্যাপার। শেষকালে দেখলাম পাহাড়ের ওপর থেকে ওকে নজরবন্দি রাখা ছাড়া আর পথ নেই। পরে না হয় অকপটে সব স্বীকার করে নিয়ে নিজের বিবেককে ঠান্ডা করা যাবে। এটাও ঠিক যে আচম্বিতে কোনো বিপদ এসে হাজির হলে এত দূর থেকে আমি কিচ্ছু করতে পারবো না। তবে আমার অসুবিধাটা তুমি নিশ্চয়ই উপলব্ধি করবে। এছাড়া আর কিছুই করার ছিল না আমার। ভদ্রমহিলা এবং স্যার হেনরি রাস্তায় দাঁড়িয়ে গিয়ে গভীর আলোচনায় তন্ময় হয়ে রয়েছেন। সহসা আমি সচেতন হলাম আরেকজনের উপস্থিতিতে। বিজনে দুজনের মিলনের সাক্ষী কেবল আমি নই, আরও একজন রয়েছেন। শূন্যে ভাসন্ত সবুজ আটির মতো কি যেন একটা চোখের কোণে ভেসে উঠল। ভালো করে তাকাতেই দেখি জিনিসটা উঠছে একটা লাঠির ডগায়, এবং লাঠিটা বয়ে নিয়ে ভাঙা জমির উপর হাঁটছে একটা লোক। প্রজাপতির জাল নিয়ে চলেছেন মিস্টার স্টেপলটন। আমার চেয়ে উনি যুগলমূর্তির অনেক নিকটে এবং মনে হলো হাঁটছেনও সেই দিকে। ঠিক সেই সময় আচমকা স্যার হেনরি মিস স্টেপলটনকে পাশে টেনে নিলেন এবং আলিঙ্গনবদ্ধ করলেন। মিস স্টেপলটনকে মনে হলো মুক্ত অন্যদিকে সরিয়ে আলিঙ্গন মুক্ত হওয়ার চেষ্টা করছেন গায়ের জোরে। স্যার হেনরির মাথা ঝুঁকে পড়ল তার মাথার উপর। এক হাত তুলে যেন প্রতিবাদ জানালেন মিস স্টেপলটন। পর মুহূর্তেই দেখলাম স্প্রিংয়ের পুতুলের মতন দুজন দুদিকে ছিটকে গেলেন এবং বো করে ঘুরে দাঁড়ালেন। বাধা পড়েছে স্টেপলটনের জন্য। পাগলের মতো ভদ্রলোক দৌড়চ্ছেন এদের দিকে। উদ্ভট জালটা দুলছে পেছনে। অঙ্গভঙ্গি করে বিষম উত্তেজনায় প্রায় নাচতে লাগলেন প্রেমিক যুগলের সামনে। দৃশ্যটার মানে কি
হৃদয়ঙ্গম করতে পারলাম না। শুধু মনে হলো স্যার হেনরিকে গালাগাল দিচ্ছেন স্টেপলটন, বোঝাতে চেষ্টা করছেন স্যার হেনরি। স্টেপলটন বুঝতে চাইছে না, আর খেপে যাচ্ছেন স্যার হেনরি। পাশে দাঁড়িয়ে ভদ্রমহিলা উদ্ধত নীরব। অবশেষে বেগে ঘুরে দাঁড়ালেন স্টেপলটন, প্রভুত্ব ব্যঞ্জক ভঙ্গিমায় হাত নেড়ে ডাকলেন বোনকে। স্যার হেনরির পানে দোনোমোনা চোখে বারেক তাকিয়ে ভাইয়ের পাশে পাশে হাঁটতে লাগলেন বোন। প্রকৃতিবিদের রাগত অঙ্গভঙ্গি দেখে বোঝা গেল অসন্তোষের আওতায় ভদ্রমহিলাও রয়েছেন। মিনিট খানেক সেদিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন ব্যারনেট। যে পথে এসেছিলেন সেই পথেই মাথা হেট করে আস্তে আস্তে ফিরে চললেন। মূর্তিমান বিষাদ যেন। মানে কি এসবের? মাথায় এলো না, তবে বন্ধুর অজ্ঞাত সারে এইরকম একটা ঘনিষ্ঠ দৃশ্য দেখে ফেলার জন্য লজ্জা পেলাম। দৌড়ে নেমে এলাম পাহাড় থেকে শানু দেশে। দেখা হয়ে গেল ব্যারনেটের সঙ্গে। মুখ ধারুন, ললাটে কুটি, কি করা উচিত যেন ভেবে পাচ্ছেন না। বললে, আরে ওয়াটসন যে, আকাশ থেকে পড়লেন নাকি? বারণ করা সত্ত্বেও পেছন পেছন এসেছেন মনে হচ্ছে। খুলে বললাম সবকিছু। ওকে একলা ছেড়ে দিয়ে হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকতে না পেরে কিভাবে পেছন পেছন ছুটে এসেছিলাম এবং না দেখতে পেয়ে পাহাড়ে উঠে কি কি দেখে ফেলেছি সব বললাম। মুহূর্তের জন্য দপ করে জ্বলে উঠলেন বটে, কিন্তু আমার প্রাণ খোলা স্বীকারোক্তিতে রাগ জল হয়ে গেল নিমেষে। হাসলেন, অন্তরের জ্বালা ফুটে উঠল সেই হাসিতে। বললেন, মানুষ মাত্রই আশা করে এরকম একটা খাঁ খাঁ মাঠের মাঝে গিয়ে অন্তত কিছু প্রাইভেট কথা বলা যাবে, কিন্তু কি আশ্চর্য, গোটা অঞ্চলটাই দেখছি হুমড়ি খেয়ে পড়েছে আমার প্রেম নিবেদন দেখতে। তার উপর এইরকম একটা যাচ্ছে তাই প্রেম নিবেদন। কোন সিটে বসেছিলেন? আমি ছিলাম ওই পাহাড়ে। একেবারে পিছনের সিটে দেখছি। ভাইরা তো দেখলাম একেবারে সামনের সিটে। কিভাবে তেড়ে এলো দেখেছেন? হ্যাঁ, দেখেছি। মাথায় ছিট টিট কখনো দেখেছিলেন? ভাইটার কথা বলছি। আগে তো কখনো দেখিনি। আমিও দেখিনি, সুস্থ মস্তিষ্ক বলেই ভেবেছিলাম। আজকে দেখি মোটেই তা নয়। হয় আমার আর না হয় ওর পাগলাগারদে যাওয়া দরকার। আমার মধ্যে কোনো গোলমাল কি দেখেছেন? বেশ কয়েক সপ্তাহ একসঙ্গে তো কাটালেন। স্পষ্ট বলুন ওয়াটসন, যে নারীকে ভালোবাসি তার স্বামী হওয়ার মতো অযোগ্যতা কি আমার মধ্যে দেখেছেন? না, একেবারেই না। আমার পার্থিব সম্পদ নিয়ে নিশ্চয়ই আপত্তি ওঠে না। উঠেছে আমাকে নিয়ে। আমার দোষটা কি দেখে বলতে পারেন? চেনা জানা কাউকে ইহজীবনে আঘাত দিইনি, তা সত্ত্বেও বোনের আঙুল পর্যন্ত ছুঁতে দেবে না আমাকে। তাই বললেন নাকি? শুধু তাই নয়, আরো অনেক কথা। ওয়াটসন, কদিনই বা দেখেছি ভদ্রমহিলাকে, কিন্তু প্রথম থেকেই মনে হয়েছে ওর সৃষ্টি হয়েছে আমার জন্যে। উনি নিজেও তা বুঝেছেন বলেই আমার সঙ্গ সুখ অন্তর দিয়ে উপলব্ধি করেছেন। আমি তা বুঝি। মেয়েদের চোখে এমন একটা স্ফুলিঙ্গ আছে যা মুখের কথার চেয়ে বেশি কথা বলে, কিন্তু কিছুতেই দুজনকে কাছাকাছি হতে দেবেন না ওই ভাই ভদ্রলোক। আজকেই কেবল একটা সুযোগ পেয়েছিলাম নিরালায় কথা বলবার। আমার সঙ্গ পেয়ে কি খুশি না হলেন উনি, কিন্তু আরম্ভ করলেন একেবারে অন্য কথা। ভালোবাসার কথার ধার দিয়েও গেলেন না, বরং আমি তা বলতে গেলে কথার মোড় ঘুরিয়ে দিলেন। বারবার বলতে লাগলেন একটাই কথা, এ জায়গা নাকি সাংঘাতিক বিপজ্জনক। আমি এখান থেকে না যাওয়া পর্যন্ত কিছুতেই শান্তি পাবেন না। আমি বললাম, তাকে দেখবার পর থেকে এত তাড়াতাড়ি এ জায়গা ছেড়ে যাওয়ার কোনো বাসনাই আমার নেই। তবে হ্যাঁ, যেতে পারি যদি উনিও আমার সঙ্গে যান। এছাড়া স্থান ত্যাগ করার কোনো মতেই সম্ভব নয়। এরপর যথাসম্ভব গুছিয়ে বললাম, আমি তাকে বিয়ে করতে চাই। উনি জবাব দেওয়ার আগেই পাগলের মতন দৌড়াতে দৌড়াতে কোথা থেকে এসে ভাইটা উপস্থিত হলো। মুখের চেহারাও দেখলাম বদ্ধ উন্মাদের মতন, রাগের চোটে বিলকুল সাদা, দাউ দাউ করে যেন আগুন জ্বলছে হালকা রঙের দু চোখে। কি করেছে এই ভদ্র মহিলার সঙ্গে? আমার সাহস তো কম নয়। কার মন কারার চেষ্টা আমি করেছি,
আমার কি জানা নেই এ জিনিস ভদ্রমহিলা দু চোখে দেখতে পারেন না? কি ভেবেছি আমি ব্যাডনেট বলে যা খুশি করব? সহোদর যদি না হতেন ভদ্রলোককে জবাব দিতে কিভাবে হয় সেটা আমি দেখিয়ে দিতাম। যাই হোক, বললাম তার সহোদরার প্রতি আমার আবেগী অনুভূতির জন্য বিন্দু মাত্র লজ্জিত আমি নই, এবং আমি আশা করি আমার স্ত্রী হয়ে আমাকে উনি সম্মানিত করবেন। এই কথার পরেও যখন পরিস্থিতির উন্নতি ঘটলো না, আমিও মেজাজ খারাপ করে ফেললাম। গরম গরম দু চার কথা শুনিয়ে দিলাম। ভদ্র মহিলা পাশে দাঁড়িয়েছিলেন চুপচাপ। ফলটা হলো দেখলেন তো আপনি। বোনকে নিয়ে বিদায় হলেন ভাই, আর ভাবাচাকা খেয়ে আমি চলেছি আমার পথে। এরকম শোচনীয় অবস্থায় তল্লাটে আর কারুর হয়েছে? ওয়াটসন, বলুন দেখি এর মানে কি? বলুন। চিরকাল ঋণী থাকবো আমি আপনার কাছে। দু একটা ব্যাখ্যা হাজির করবার চেষ্টা করলাম বটে, কিন্তু সুবিধে করতে পারলাম না, কারণ আমি নিজেই রীতিমতো হকচকিয়ে গিয়েছি। খেতাব, সম্পত্তি, বয়স, চরিত্র এবং আকৃতি সবই বন্ধুটির পক্ষে। বিপক্ষে আছে এমন কিছুই আমার জানা নেই। বংশের দুর্ভাগ্যকে যদি ধর্তব্যের মধ্যে আনা হয় তাহলে অবশ্য আলাদা কথা। ভদ্রমহিলার ইচ্ছে অনিচ্ছের পরোয়া না করেই বন্ধুর প্রস্তাব এভাবে প্রত্যাখ্যান এবং বিনা প্রতিবাদে ভদ্রমহিলারও সব মেনে নেওয়া সত্যিই চরম বিস্ময়কর। যাই হোক, আন্দাজ আর অনুমানের অবসান ঘটালেন স্টেপলটন নিজেই। এলেন সেই দিন বিকালে। রুক্ষ ব্যবহারের জন্য মাপ চাইতে এসেছেন উনি। স্যার হেনরির সঙ্গে পড়ার ঘরে প্রাইভেট কথাবার্তা বললেন দীর্ঘক্ষণ। বেরিয়ে আসার পর বোঝা গেল ক্ষত নিরাময় হয়েছে। হৃদ্যতার পুনঃপ্রতিষ্ঠার নিদর্শন স্বরূপ পরের সপ্তাহে রাতের আহার করতে যাব মেরিপিট হাউসে। স্যার হেনরি বললেন, স্টেপলটন ছিটগ্রস্ত নন এখনো, কিন্তু তা বলবো না। আজ সকালে যেভাবে তেড়ে এসেছিলেন এবং চোখের যা চেহারা দেখিয়েছিলেন, কোনোদিন তা ভুলবো না। তবে এটাও মানতে হবে, এমন সুন্দরভাবে ক্ষমা প্রার্থনা করতেও কাউকে দেখিনি। অভব্য আচরণের কারণ দর্শিয়েছেন? সহোদরাই ওর জীবনের সবকিছু। খুবই স্বাভাবিক। বোনের মূল্যায়ন করতে পেরেছেন দেখে খুশি হলাম। চিরটাকাল একসাথে থেকেছেন দুজনে। বোন না থাকলে উনি বড় নিঃসঙ্গ, তাই বোনকে হারাতে হবে ভাবলেই মাথা ঠিক রাখতে পারেন না। আমি যে তার বোনের প্রতি অনুরক্ত হয়েছি উনি বোঝেননি, তাই সচক্ষে তা দেখে যখন খেয়াল হলো বোনকে তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবেই, এমন মারাত্মক মানসিক আঘাত পেলেন যে কি বলেছেন অথবা করেছেন তার জন্য তাকে সেই মুহূর্তের জন্য দায়ী করা চলে না। যা হয়ে গেছে তার জন্য আন্তরিক দুঃখিত। এটাও উপলব্ধি করেছেন যে ও সহোদরার মতন পরমা সুন্দরীকে নিজের কাছে সারা জীবন ধরে রেখে দেওয়ার কল্পনা কতখানি বোকামি বা স্বার্থপরতা। বোনকে যদি কাজ ছাড়া করতেই হয় তবে আমার মতো প্রতিবেশীর জন্যই তা করবেন, আর কারো জন্য নয়। কিন্তু ওকে সময় দিতে হবে এই আঘাত সামলে নিতে, মনকে প্রস্তুত করতে বেশ কিছু সময় ওর প্রয়োজন। উনি কোনো বাধাই দেবেন না যদি আমি কথা দিই 3 মাস আর এগোবো না। এই 3 মাস কেবল ভদ্রমহিলার বন্ধু হয়ে থাকবো, প্রেমের কথা একদম বলবো না। আমি কথা দিয়েছি, কাজেই ঝামেলার নিষ্পত্তি ঘটেছে। একটা ছোট্ট রহস্য তাহলে পরিষ্কার হলো। আমরা যেন পাকের গর্তে হাতড়ে মরছি, তলদেশে এই মাত্র হাত ঠেকলো। এখন বুঝছি স্যার হেনরির মতো যোগ্য পাত্র সহোদরার প্রতি আকৃষ্ট হলে কেন চটে যেতেন স্টেপলটন। জট পাকানো সুতো টেনে সোজা করছি। নিশীত রাত্রে ফুপিয়ে কান্না, মিসেস ব্যারিমুরের অশ্রু কলঙ্কিত মুখ এবং পশ্চিমের জানলায় খাস ভৃত্যের গোপন অভিযানের রহস্য এবার ব্যাখ্যা করছি। ভায়া হোমস, অভিনন্দন জানাও আমাকে। প্রতিনিধি হিসেবে তোমাকে যে হতাশ করিনি তা স্বীকার করো। আমাকে এখানে পাঠিয়ে যে আস্থা আমার প্রতি দেখিয়েছ তার জন্য যে তোমাকে পরিতাপ করতে হচ্ছে না তা এবার মুখ ফুটে বলো। এতগুলো রহস্য এক রাতেই সাফ করে দিয়েছি। এক রাতে বললাম বটে, আসলে 2 রাত লেগেছে, কেননা প্রথম রাতটা স্রেফ ফক্কা হাতে ফিরতে হয়েছে। স্যার হেনরির ঘরে রাত 3টে পর্যন্ত বসেই রইলাম, কিন্তু সিঁড়ির ওপরকার টাইমিং ক্লকে একই সুরে মিলানো ঐকতান বাজনা ছাড়া আর কিছু শুনলাম না। বড় বিষণ্ণ এই জাগরণের অবসান ঘটল
চেয়ারে বসেই নিদ্রা দেবীর আরাধনায়। দুজনেই ঘুমোলাম অকাতরে। কপাল ভালো, হতাশ হয়নি কেউই। পণ করলাম আবার রাত জাগবো। পরের রাতের লক্ষ্য কমিয়ে রেখে নিঃশব্দে সিগারেট টেনে চললাম। সময় যে এত মন্থর গতি, বিশ্বাস করাই যেন যায় না। তা সত্ত্বেও বসে রইলাম ঝানু শিকারীর মতন ফাঁদে শিকার করতে চলেছে এই প্রতীক্ষায়। শিকারী যেভাবে উন্মুখ হয়ে থাকে, আমরাও বসে রইলাম সেইভাবে। 1টা বাজলো, 2টো বাজলো, নিশ্চিম হতাশায় দ্বিতীয়বারের মতো হাল ছেড়ে দেব কিনা ভাবছি, এমন সময় দুজনেই শটান খাড়া হয়ে বসলাম চেয়ারে। ফের সজাগ হয়ে উঠল ক্লান্ত ইন্দ্রিয়গুলো। অলিন্দ পথে পা ফেলার মচাত শব্দ শুনেছি দুজনেই। কান খাড়া করে শুনলাম মার্জারের মতো লঘু চরণের পদধ্বনি দরজার সামনে দিয়ে গিয়ে বিলীন হলো দূরে। উঠে দাঁড়ালেন ব্যারোনেট। আলতোভাবে খুললেন দরজা। শুরু হলো অনুসরণ পর্ব। গ্যালারি ঘুরে ছায়ামূর্তি অধিককার অন্ধকার গলিপথে অদৃশ্য হয়ে গিয়েছে। পা টিপে টিপে এলাম অধিককার মহলে। পলকের জন্য দেখলাম দীর্ঘকায় কালো দাড়িওয়ালা একটা মূর্তি পা টিপে টিপে চলছে। অলিন্দ বরাবর 2 কাঁধ গোল হয়ে গিয়েছে অতি সাবধানতার দরুন। পর মুহূর্তে সেই বিশেষ দরজা দিয়ে ভেতরে অন্তর্হিত হলো সে। ভেতরকার আলোয় আলোকিত দরজার ফ্রেমটা কেবল স্পষ্ট হয়ে রইল অন্ধকারের বুকে। একটি মাত্র হলুদ রশ্মি এলিয়ে রইল বিষণ্ণ করিডরের কালো বুকে। সতর্কভাবে এগিয়ে চললাম সেই দিকে। প্রতি পদক্ষেপে ভয় হলো এই বুঝি আর্তনাদ করে উঠবে পায়ের তলার তক্তা। ভয়ের চোটে ভর দিতেও পারছি না তক্তায়। পা ফেলার আগে পা দিয়ে টিপে পরখ করে নিচ্ছি আওয়াজ হয় কিনা। যদিও বুট খুলে এসেছি, তবুও পুরনো তক্তা মচমচ ক্যাচক্যাচ শব্দ করতে ছাড়লো না পায়ের তলায়। মাঝে মাঝে মনে হলো এত আওয়াজ শুনতে পাচ্ছে না ব্যারিমুর। হতেই পারে না। সৌভাগ্যক্রমে লোকটা কানে বেশ খাটো, তার উপর নিজের কাজেই তন্ময়। অবশেষে পৌঁছলাম দরজাটার সামনে। উঁকি মারলাম। দেখলাম গত 2 রাতের মতো আজও সে জানলার সামনে জ্বলন্ত মোমবাতি ধরে সাগ্রহে সাদা মুখখানা চেপে রয়েছে সার্সির কাছে। অভিযানের পরিকল্পনা স্থির করা ছিল না, কিন্তু ব্যারনেটের স্বভাবই হলো যা করবেন একেবারে সোজাসুজি করবেন। সোজা পথের মানুষ বলতে যা বোঝায় আর কি। কটমট করে ঘরে ঢুকলেন উনি। ঢোকার সঙ্গে সঙ্গে সশব্দে শ্বাস টেনে জানলার সামনে থেকে ছিটকে সরে এসে সামনে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপতে লাগলো ব্যারিমুর। মুক্ত নয়, যেন সাদা মুখোশ। জল জলে 2 কালো চোখে বিমূর্ত আতঙ্কে এবং বিস্ময় নিয়ে পর্যায়ক্রমে দৃষ্টি বোলাতে লাগলো আমার এবং স্যার হেনরির উপর। ব্যারিমুর, কি করছো এখানে? কিছু না স্যার, এই জানলা তো স্যার রাতে ঘুরে ঘুরে দেখি সব জানলা বন্ধ আছে কিনা। দোতলার জানলাও? আগে হ্যাঁ, সব জানলা। আসল কথাটা আজ তোমার মুখ থেকে বার করবো বলে এসেছি। ঝামেলা বাড়িও না, যত তাড়াতাড়ি পারো বলে ফেলো। কোনো অনিষ্ট করিনি স্যার, জানলায় মোমবাতি ধরেছিলাম। জানলায় কেন মোমবাতি ধরেছিলে? আমাকে জিজ্ঞেস করবে না স্যার, স্যার এমনি আমাকে জিজ্ঞেস করবে না। বিশ্বাস করুন, গোপন এই রহস্যটা আমার নয়, কাজে আমার মুখ দিয়ে তা ফাঁস হবে না। ব্যাপারটা যদি শুধু আমারই হতো আর কেউ যদি এতে জড়িয়ে না থাকতো, আপনার কাছে নিশ্চয়ই লুকাতাম না। হঠাৎ একটা ব্যাপার মাথায় খেলে গেল। জানলার গোবরাটে মোমবাতি রেখেছিল ব্যারিমুর। আমি গিয়ে তুলে নিলাম। বললাম, নিশ্চয়ই সংকেত করছিল কাউকে, দেখি জবাব পাওয়া যায় কিনা। যেভাবে ও ধরেছিল মোমবাতি, আমিও ধরলাম সেইভাবে। দৃষ্টি প্রসারিত করলাম নিশীত রাতের বুকে। চাঁদ মেঘে ঢাকা পড়েছে, তাই আবছা মতো কালো গাছের রেখা আর তার চাইতে হালকা রঙের জলার আদিগন্ত বিস্তৃতি অস্পষ্টভাবে ভাসছে সামনে। তারপরেই চেঁচিয়ে উঠলাম সল্লাসে। অন্ধকারের অবগুণ্ঠন ফুটে সহসা জাগ্রত হয়েছে পিনের ডগার মতো একটা হলুদ আলো। অনির্বাণ ভাবে জ্বলছে জানলার ফ্রেমের চৌকোনো কালো পটভূমিকায়। ওই তো, ওই তো বললাম চেঁচিয়ে। না না স্যার, ও কিছু নয়, ও কিছু নয়, বিশ্বাস করুন স্যার। ওয়াটসন, জানলার সামনে আলোটা নাড়ান। দেখুন, ও ও ও আলোটাও নড়ছে। বদমাশ কোথাকার! সংকেত ছাড়া এটা কি আর অস্বীকার করতে পারবে? বলো, আর কেন? মুখ খোলো এবার। সাঙ্গাতটা কে? কি ষড়যন্ত্র চলছে এখানে?
ব্যাপারটা আমার আপনার নয়, আমি বলবো না। তাহলে আমার চাকরি তোমায় এক্ষুনি ছাড়তে হবে। খুব ভালো কথা স্যার, একান্ত যদি ছাড়তে হয় ছাড়বো বই কি। চরম অসম্মানের মধ্যে বরখাস্ত হবে? কি আশ্চর্য! লজ্জা হওয়া উচিত ছিল তোমার। 100 বছরেরও ওপর তোমার ফ্যামিলি এই বাড়িতে কাটিয়েছে, আর আর আজকে কিনা আমারই বিরুদ্ধে নোংরা চক্রান্ত করছো তুমি। না না স্যার, আপনার বিরুদ্ধে নয়। কথাগুলো নারী কণ্ঠের। স্বামীর চাইতেও আরো ফ্যাকাশে, আরো ত্রাসকম্পিত মুখে চৌকাটে দাঁড়িয়ে মিসেস ব্যারিমুর। শাল আবৃত এবং স্কার্ট আচ্ছাদিত গুরুভার বপু দেখে অন্য সময় হলে হাসির উদ্রেক ঘটত, কিন্তু মুখাবয়বের আতীব্র আবেগ আর অনুভূতির দরুন হাসি এলো না। বাটলার বলল, এলিজা, চাকরিটা আর নেই, সব শেষ। এবার তুমি জিনিসপত্র গুছিয়ে নাও। জন, জন, আমার জন্যই তোমার এই হাল হলো। স্যার হেনরি, এসব আমার কীর্তি, আমার কাজ। ও যা কিছু করেছে আমি বলেছি বলেই করেছে, আমার মুখ চেয়েই করেছে। তাহলে তুমি বলো, মানে কি এসবের? আমার অভাগা ভাইটা না খেয়ে জ্বলায়, দরজার সামনেই অনাহারে তাকে মরতে দিতে পারি না। আলো জ্বালিয়ে সংকেত বলি খাবার তৈরি, সে আলো জ্বালিয়ে সংকেত জানায় কোথায় খাবার নিয়ে যেতে হবে। তোমার ভাই তাহলে? পলাতক কয়েদি, স্যার, ক্রিমিনাল সেল দেন। কথাটা সত্যি স্যার, এই জন্যই বলছিলাম গোপন রহস্যটা আমার নয়, আমি বলতে পারবো না। যার সিক্রেট তার মুখেই শুনলেন, তার মুখে সব শুনলেন। এখন বিচার করে দেখুন চক্রান্তটা আপনার বিরুদ্ধে কিনা। নিশীথ রাতে চোরের মতো অভিযানে বেরিয়ে জানলায় আলো দেখানোর ব্যাখ্যা তাহলে এইটাই। সবিস্ময়ে আমি এবং স্যার হেনরি দুজনেই চেয়ে রইলাম স্ত্রীলোকটির দিকে। বোকা শোকা সচ্চরিত্র এই মেয়ের ধমনীতে এ অঞ্চলের সবচেয়ে কুখ্যাত অপরাধীর রক্ত বইছে, এও কি সম্ভব? আগে হ্যাঁ, বিয়ের আগে আমার নামও শেলডেন ছিল। ও আমার ছোট ভাই, ছোট থেকে আদর দিয়ে বাঁদর করেছি ওকে। যা চেয়েছে তাই দিয়েছি। শেষকালে ওর ধারণা হয়ে গেল গোটা দুনিয়াটাই সৃষ্টি হয়েছে কেবল ওর ফুর্তির জন্য। যা খুশি করবে, যা খুশি চাইবে। বড় হওয়ার পর অনেক কুসঙ্গী জুটলো, কাঁধে শয়তান ভর করলো, মায়ের বুক ভেঙে দিল, আমাদের নাম ডোবালো। একটার পর একটা জঘন্য অপরাধ করতে করতে এমন জায়গায় পৌঁছেছে সে ভগবানের কৃপায় ফাঁসির দড়ি থেকে যাত্রা বেঁচে গেছে। আমার কাছে কিন্তু সে এখনো সেই ছোট্ট দস্যি ছেলে, চুলগুলো কোকড়া। বড় বোন আমি, কোলে পিঠে করে মানুষ করেছি ছোট ভাইকে। ও জানে আমরা এখানে আছি, আমাদের কাছে এলে ঠেলে ফেলে দেব না কোনো মতেই। তাই একদিন রাত্রিতে অনাহারে ক্লান্তিতে টলতে টলতে আশ্রয় দিতে এলো। ও আড্ডারা প্রায় ধরে ফেলে আর কি। কি করব তখন বলতে পারেন? ঠাঁই দিলাম, খেতে দিলাম, শুশ্রূষা করলাম। তারপর স্যার আপনি এলেন। স্বামী বললে জলায় থাকলেই বরং এখন নিরাপদে থাকবে, হইচই কমে গেলে অন্য কোথাও চলে যাবে ক্ষণ। তাই লুকিয়ে আছে ওখানে। কিন্তু এক রাত অন্তর জানলায় আলো জেলে দেখি এখনো জলায় আছে কিনা। যদি জবাব আসে, স্বামী কিছু রুটি আর মাংস দিয়ে আসে। প্রতিদিন এই ভাবি এবার বুঝি চলে গেছে। যতদিন না যায় ততদিন তো ওকে না খাইয়ে রাখতে পারি না। স্যার, হলো গিয়ে আসল ব্যাপার, এর মধ্যে একটুও মিথ্যে নেই। আমি ধর্মভীরু খ্রিস্টান। দোষ যদি কিছু হয়ে থাকে সে দোষ আমি করেছি, আমার স্বামী করেনি। ব্যারিমুর, সব সত্যি? কথাটা সত্যি স্যার। স্ত্রীর জন্য যা করেছো তার জন্য তোমাকে দোষ দেওয়া যায় না। যা বলেছি ভুলে যাও, ঘরে যাও। কাল সকালে এ প্রসঙ্গে আরো কথা হবে খন। চলে গেল দুজনে। জানলা দিয়ে ফের তাকালাম বাইরে। দু হাট করে পাল্লা খুলে ধরেছেন স্যার হেনরি। মুখে আছড়ে পড়ছে জলার ঠান্ডা কনকনে বাতাস। অনেক দূরে নিবিড় অন্ধকারে টিমটিম করে জ্বলছে হলুদ আলোর ক্ষুদ্র বিন্দু। সাহস আছে বটে,
হয়তো এমন ভাবে রেখেছে যাতে কেবল এখান থেকেই দেখা যায়। খুব সম্ভব তাই। কত দূরে হবে বলে মনে হয়? ফাটল ধরা পাহাড়টার দিকে। মাইল খানেক কি দুয়েক বড় জোর। তাও নয়। ব্যারিমুরকে খাবার নিয়ে যেতে হয়, কাজেই বেশি দূর হতেই পারে না। মোমবাতির পাশেই বসে পথ চেয়ে আছে শয়তান। ওয়াটসন, চললাম ওকে ধরতে। একই বাসনা আমার মধ্যেও এসেছিল। ব্যারিমুর তো স্বেচ্ছায় কিছু বলেনি, বিশ্বাস করে একটা কথাও ভাঙেনি। জোর করে পেট থেকে আদায় করতে হয়েছে গোপন কথা। লোকটা সমাজ শত্রু এবং বিপজ্জনক। বদমাইশির প্রশ্রয় দেওয়া উচিত নয়, সুতরাং তাকে ক্ষমা বা দয়া করার কথাই ওঠে না। এমন জায়গায় এই লোককে রাখা দরকার যেখান থেকে কারো অনিষ্ট সে করতে পারবে না। আমরা সেই চেষ্টাই করে দেখব। যদি হাত গুটিয়ে বসে থাকি, মূল্য দিতে হবে অন্য লোককে। পাশবিক প্রচণ্ড এই প্রকৃতির সামনে কেউ নিরাপদ নয়। যে কোনো রাতে যে কোনো প্রতিবেশীর উপর হামলা জুটতে পারে এই মহাশয়তান, এবং হয়তো স্টেপলটন ভাই বোনও বাদ যাবে না। এই কথাটা মাথায় আসতেই বোধহয় অ্যাডভেঞ্চারের নেশায় চনমন করে উঠলেন স্যার হেনরি। আমি আসছি, বললাম আমি। তাহলে যান, বুট পরে নিন, রিভলভার আনুন। যত তাড়াতাড়ি বেরোই ততই মঙ্গল, নইলে আলো নিভিয়ে সরে পড়তে পারে। 5 মিনিটে বেরিয়ে পড়লাম রাস্তায়। শুরু হলো অভিযান। কালো গুলমোর মাঝ দিয়ে পথ করে দ্রুত এগিয়ে চললাম আলোর দিকে। খসখস করে উঠতে লাগলো ঝরা পাতা শরতের হাওয়ায়। চাপা গোগানির শব্দ আশ্রে পড়ছে মুখে। স্যাঁতস্যাঁতে আর পচা গন্ধে ভারী রাতের হাওয়া। মাঝে মাঝে ছুটন্ত মেঘের ফাঁক দিয়ে উকি মেরেই লুকিয়ে পড়ছে চাঁদ। জলায় পা দিতে না দিতেই শুরু হলো ইলশে গুড়ি বৃষ্টি। আলোটা তখনও স্থিরভাবে জ্বলছে সামনে। আপনি সশস্ত্র? জিজ্ঞেস করি আমি। ঘোড়ার চাবুক এনেছি। চোখের নিমেষে কাছে চলে যেতে হবে। শুনেছি লোকটা দারুণ বেপরোয়া। আচমকা ঝাঁপিয়ে কাবু করতে হবে, বাধা দেওয়ার সুযোগ দেব না। ব্যারনেট বলল, ওয়াটসন, হোমস শুনলে কি বলবেন? অশুভ শক্তিদের নরক গুলজার এই সময় শুরু হয় না? প্রত্যুত্তর স্বরূপই যেন আচম্বিতে জ্বলার বিশাল বিষণ্ণতার মধ্য থেকে জাগ্রত হলো সেই ভয়ালো গজরানি। সুবিশাল গ্রিমপেন পঙ্কভূমির কিনারায় দাঁড়িয়ে এর আগে রক্ত জমানো এ ডাক আমি একবার শুনেছি। তখন শুনেছিলাম দিনের বেলায়, এখন শুনলাম রাতের অন্ধকারে। নিশীথ রাতে নৈশব্দ খান খান করে দিয়ে কনকনে হাওয়ায় ভর দিয়ে ডাকটা যেন ভেসে এলো, জলার বুক বিদীর্ণ করে। বিরামবিহীন একটানা গম্ভীর গজরানি। তারপর ধাপে ধাপে তা বেড়ে গেল। রক্তহীন করা হিংস্র গর্জনে যেন আকাশ বাতাস ফালা ফালা হয়ে গেল। পর মুহূর্তেই ফের নেমে এলো খাদে। করুণ কান্নার মতো ঘুমিয়ে মিলিয়ে গেল এক সময়। আবার জাগ্রত হলো চাপা গর্জন, আবার ক্রুদ্ধ গর্জন, আবার বুক ফাটা হাহাকার। তীক্ষ্ণ কর্কশ বর্ণ এবং লোমহর্ষক সে অপার্থিব চিৎকার বারংবার ভেসে এলো। নিশীত রাতের বুক বিদীর্ণ করে ফাটিয়ে দিল যেন কানের পর্দা। বাতাস পর্যন্ত স্পন্দিত হলো শব্দ তরঙ্গে। শিউরে উঠল পাহাড় পর্বত গাছপালা। সভয় যে আমার আস্তিন খামচে ধরলেন ব্যারনেট। অন্ধকারেও দেখলাম মুখ সাদা হয়ে গিয়েছে। হে ভগবান, এ কিসের আওয়াজ? ওয়াটসন, জানি না, জলায় এই আওয়াজ শোনা যায়। আমি আগে একবার শুনেছি। ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে অবশেষে একেবারেই থেমে গেল দীর্ঘ বিলাপের ধ্বনি। অখণ্ড নীরবতা চেপে বসলো কানের ওপর। উত্তীর্ণ হয়ে রইলাম, কিন্তু নিবিড় নৈশব্দ ফুরে আর কোনো আওয়াজ ভেসে এলো না। এ তো হাউন্ডের ডাক। শিরদাঁড়া বেয়ে যেন একটা বরফের স্রোত নেমে গেল কথাটা শুনে। গলা ভেঙে গিয়েছে ব্যারনেটের। আচমকা আতঙ্কে সাহস হারিয়ে ফেলেছেন। আওয়াজটাকে ওরা কি বলে? শুধলেন উনি। কারা? এই অঞ্চলের লোকেরা। ওরা মুখ। ওদের কথা নিয়ে আপনি মাথা ঘামাচ্ছেন কেন? ওয়াটসন, বলুন আমাকে, কি বলে ওরা? ইতস্তত করলাম, কিন্তু প্রশ্নটা এড়াতে পারলাম না। ওদের কথায় এই নাকি বাস্কারভিল কুকুরের ডাক। ঘুমিয়ে উঠলেন ব্যারনেট। চুপ করে রইলেন কিছুক্ষণ। অবশেষে বলেন, কুকুরই বটে। ডাকটা কিন্তু বহু মাইল দূর থেকে ভেসে এলো। কোত্থেকে এলো তা বলা মুশকিল। হাওয়ার ওঠানামার সঙ্গে আওয়াজটা উঠেছে আর নেমেছে। ওইদিকেই তো বিরাট সেই গ্রিমপেন পঙ্ক। হ্যাঁ, ওইখানেই রয়েছে। ওয়াটসন, কুকুরের ডাক ছাড়া
একে আর কি বলে মনে হয় আপনার? আমি কচি খোকা নই, সত্যি বলতে ভয়টা কিসের? গতবার যখন শুনি আওয়াজটা স্টেপলটন ছিলেন সঙ্গে, উনি বললেন অদ্ভুত কোনো পাখির ডাক হতে পারে। না না, এটা হাউন্ডের। হে ভগবান, সত্যি কি তাহলে এসব নিছক গল্প নয়, সব সত্যি? অলক্ষণে ডাকের পেছনে কি ওত পেতে রয়েছে ভয়ানক বিপদ? পরিত্রাণ নেই আমার? আপনি নিশ্চয়ই সব বিশ্বাস করেন না, পারসন, করেন কি? আরে না না। তবুও দেখুন, লন্ডনে বসে এ নিয়ে হাসি ঠাট্টা করা এক জিনিস, জলার অন্ধকারে দাঁড়িয়ে বিকট এই ডাক শোনা আর এক জিনিস। তারপর ধরুন আমার কাকার মৃত্যু, মৃতদেহের পাশে হাউন্ডের পায়ের ছাপ, সব মিলে যাচ্ছে। পারসন, আমি কাপুরুষ নই, কিন্তু আওয়াজটা আমার রক্ত পর্যন্ত ছমিয়ে দিয়েছে। হাত ছুঁয়ে দেখুন। মার্বেল পাথরের মতো হিমশীতল তার হাত। কাল সকালেই ঠিক হয়ে যাবেন। মাথার মধ্যে থেকে এটা তাড়াতে পারবো না বলে মনে হয়। কি করা উচিত এখন বলুন তো? ফিরে যাব? না, কখনো না। যাকে ধরতে এসেছি তাকে ধরবই। কয়েদির পেছনে আমরাই ছুটেছি, আমাদের পেছনে পিশাচ কুকুর ছুটছে না। আসুন, এই জলার সমস্ত ভূত প্রেত পিশাচ দানব বেরিয়ে এসে তাণ্ডব নাচ আরম্ভ করলেও ওকে আমরা ধরবই। অন্ধকারে হোঁচট খেতে খেতে এগিয়ে চললাম। এবড়ো খেবড়ো পাহাড়গুলো অস্পষ্ট কালো বিরাট চেহারা নিয়ে ভয় দেখাতে লাগলো। সামনে পেছনে ডাইনে বায়ে হলুদ আলোর বিন্দু সামনে জ্বলতে লাগলো সমানে। ঘুটঘুটে অন্ধকারে বোঝা যায় না আলো কত দূরে আছে। মরিচিকার মতো কখনো মনে হয় এই বুঝি কয়েক গজ দূরে, আবার কখনো মনে হয় দিগন্ত পারে। শেষকালে অবশ্য দেখা গেল কোথায় জ্বলছে আলোটা। বুঝলাম সত্যি অনেক কাছে এসে পড়েছি। পাহাড়ের খাঁজে আটকানো একটা মোমবাতি থেকে ফোঁটা ফোঁটা মোম গলে পড়ছে। দুপাশে পাথরের আড়াল থাকায় দুটো কাজ হচ্ছে, হাওয়ায় নিভছে না মোমবাতিটা, এবং বাস্কারভিল হলের দিক ছাড়া অন্য দিক থেকে দেখা যাচ্ছে না। একটা গোলাকার গ্রানাইট পাথরের আড়ালে দাঁড়িয়ে সংকেত বর্তিকার পানে চেয়ে রইলাম নির্নিমেষে। আশ্চর্য দৃশ্য, সন্দেহ নেই। বিজন জলার বুকে জ্বলছে একটি মাত্র মোমবাতি। ধারে কাছে নেই প্রাণের লক্ষণ, শুধু একটা সোজা হলুদ শিখা দুপাশের পাথরের আড়ালে চকচক করছে সেই আলোয়। বলুন এখন কি করি? ফিস ফিস করলেন স্যার হেনরি। অপেক্ষা করা যাক, নিশ্চয় আলোর কাছেই আছে। চেহারাটা দেখা যায় কিনা যাক। মুখ থেকে কথাটা বেরোতে না বেরোতে দুজনেই দেখলাম তাকে। পাথরের যে ফাটলে মোমবাতি জ্বলছে সহসা সেই খাজের উপর থেকে আবির্ভূত হলো একটা মুন্ডু। কুটিল একটা হলদেটে ভয়ঙ্কর জন্তুর মতো মুন্ডু। মুখের পরতে পরতে অজস্র ক্ষত চিহ্নের মতো দগদগ করছে ভয়ালো ইন্দ্রিয়াবেগ। জট পাকানো চুল, খোঁচা খোঁচা দাড়ি আর মুখময় নোংরা পাকের দাগ যেন সে যুগের মানুষ নয়, বহু যুগের ওপার হতে প্রস্তর যুগের বর্বর বুঝি আবার ফিরে এসেছে আপন ডেরায়। নিচ থেকে আলো গিয়ে ঠিকরে যাচ্ছে ছোট ছোট ধূর্ত চোখ জোড়া থেকে। ডাইনে বায়ে ভয়ঙ্কর ভাবে ঘুরছে চক্ষু গোলক। উকি দিচ্ছে অন্ধকারের বুকে, ঠিক যেন আগুয়ান শিকারী। পদ ও শব্দে সচকিত হয়েছে মহাধরিবাজ গুহাবাসী। কোন সাপদ, নিশ্চয় কোনো কারণে সন্দেহের উদ্বেগ ঘটেছে লোকটার। হয়তো ব্যারিমুরের নিজস্ব কোনো সংকেত ছিল আমরা যা জানি না, অথবা হয়তো কোনো কারণে সে বুঝেছে হাওয়া অনুকূল নয়। আমি কিন্তু তার শয়তান মুখে দেখলাম ভয়ের রেখা। যে কোনো মুহূর্তে আলোর বৃত্ত থেকে ছিটকে গিয়ে অদৃশ্য হয়ে যেতে পারে নিরত মিশ্রায়। সবেগে ধেয়ে গেলাম সামনে। দেখা দেখি স্যার হেনরিও লাফিয়ে এলেন পেছনে। সেই মুহূর্তে বিকট তীক্ষ্ণ গলায় গালাগাল দিয়ে একটা পাথর ছুঁড়ে মারল কয়েদি। টুকরো টুকরো হয়ে গেল গোল গ্রানাইটে লেগে, যার আড়ালে লুকিয়েছিলাম এতক্ষণ। চকিদের জন্য দেখলাম বেটে ঘাটো গাট্টা কোট্টা মোটা সোটা একটা মূর্তি টরাক করে লাফিয়ে উঠে ঘুরে দাঁড়িয়েছে ছুটবার জন্য। ঠিক সেই মুহূর্তেই কপাল খুলে গেল আমাদের। মেঘের ফাঁক দিয়ে বেরিয়ে এলো চন্দ্রদেব। খারাপ পাহাড়ের কিনারার ওপর দিয়ে ঝড়ের মতো ধেয়ে গেলাম আমরা। দেখলাম অন্যদিকে দুর্দান্ত বেগে নেমে যাচ্ছে পলাতক। এক পাথর থেকে আরেক পাথরে লাফিয়ে নামছে অবিশ্বাস্য ক্ষিপ্রতায়, ঠিক যেন পাহাড়ি ছাগল। রিভলভার বার করে গুলি চালালে কপাল জুড়ে একটা না একটা গুলি গায়ে লাগতোই। পঙ্গু করে দিতে পারতাম, কিন্তু হাতিয়ার এনেছি আক্রান্ত হলে আত্মরক্ষার জন্য। নিরস্ত্র অবস্থায় যে পালাচ্ছে তাকে গুলি করবার জন্য নয়।
আমরা দুজনেই মোটামুটি ভালো দৌড়বাজ, শরীরও মজবুত, তা সত্ত্বেও পলাতকের নাগাল ধরবার কোনো সম্ভাবনাই নেই দেখলাম। চাঁদের আলোয় অনেকক্ষণ ধরে অনেক দূর পর্যন্ত দেখা গেল তাকে। তারপর বহু দূরের একটা পাহাড়ের ঢাল বেয়ে বড় বড় পাথরের ওপর দিয়ে দ্রুত বেগে লাফাতে লাফাতে বিন্দুর মতো ছোট্ট হয়ে এলো তার পলায়মান আকৃতি। পুরোপুরি বেদম না হওয়া পর্যন্ত দৌড়েই গেলাম দুজনে, কিন্তু দেখলাম ক্রমশই ব্যবধান বাড়ছে আমাদের আর পলাতকের মাঝখানে। শেষকালে দাঁড়িয়ে গিয়ে দুজনে দুটো পাথরে হাঁপাতে লাগলাম হাঁপড়ের মতো। চোখের সামনে দিয়ে দূর হতে দূরে ছোট্ট হয়ে গেল এক সময় কয়েদি, এবং ঠিক সেই সময় একটা অত্যন্ত বিচিত্র, অত্যন্ত অপ্রত্যাশিত জিনিস দেখা গেল। পশ্চাৎ ধাবন নিষ্ফল জেনে পাথর থেকে উঠে দাঁড়িয়েছিলাম বাড়ি ফিরবো বলে। চাঁদ ঝুলে রয়েছে ডান দিকে, খোঁচা খোঁচা গ্রানাইট পাহাড়ের একটা এবড়ো খেবড়ো চূড়ো রয়েছে রূপলি চাকতির তলার দিকে। উজ্জ্বল পটভূমিকায় আবলুস কাটে তৈরি মূর্তির মতো মিশমিশে কালো একটা লোক দাঁড়িয়ে আছে পাহাড়ের চূড়োয়। হোমস, চোখের ভ্রম ভেবো না, বিশ্বাস করো জীবনে এর চাইতে স্পষ্ট কিছু দেখিনি। যদ্দূর মনে হলো মূর্তিটা একজন দীর্ঘকায় ছিপছিপে পুরুষ মানুষের। দুপাই ফাঁক, বুকের ওপর দুহাত ভাঁজ করা মাথা হেট, সামনের দিগন্ত বিস্তৃত জলাভূমির পচা উদ্ভিজ্জ পদার্থ আর গ্রানাইট রাশ নিয়ে ভাবছে যেন গুম হয়ে। ভয়ালো ভয়ঙ্কর এই অঞ্চলের অশরীরী আত্মা যেন সে স্বয়ং, না কয়েদি সে নয়। পলাতক অদৃশ্য হয়েছে যেখানে, এই লোকটা দাঁড়িয়ে সেখান থেকে অনেক দূরে। তাছাড়া এই লোক অনেক বেশি ঠ্যাঙা। সবিস্ময় চিৎকার করে আঙুল তুলে ব্যারনেটকে দেখালাম স্ট্যাচু মূর্তি। আরে! কিন্তু ওর হাত খামছে ধরতে গিয়ে যেটুকু সময় লাগলো তার মধ্যেই নিমেষের মতো অন্তর্হিত হলো সেই। চাঁদের তলার দিকে গ্রানাইটের ধারালো চূড়া যেন কেটে বসেছে, কিন্তু শীর্ষ দেশে দণ্ডায়মান সেই নিষ্পন্দ নীরব মূর্তিটি কেবল নেই। আমার ইচ্ছে ছিল ওদিকে গিয়ে পাহাড়টা খুঁজে আসি, কিন্তু দেখলাম বেশ খানিকটা যেতে হবে। অপার্থিব সেই ডাক শুনে ব্যারনেটের স্নায়ু তখনও কাঁপছে। বাস্কারভিল বংশের করালো অভিশাপ কাহিনী অনুতে পরমাণুতে বিভীষিকা জাগিয়েছে। নতুন অ্যাডভেঞ্চারের অভিলাষ খুব একটা দেখলাম না। পাহাড় চূড়ার নিঃসঙ্গ মূর্তি উনি দেখেননি বলেই উপলব্ধি করতে পারছেন না। লোকটার বিচিত্র উপস্থিতি এবং কর্তৃত্বময় ভঙ্গিমা কি ধরনের রোমাঞ্চ জাগিয়েছে আমার প্রতিটি লোমকূপে। নিশ্চয়ই কোনো ওয়ার্ডার। কয়েদিটা পালানোর পর থেকে জলা ছেয়ে ফেলেছে এরা। হয়তো উনি ঠিকই বলেছেন, কিন্তু আরো প্রমাণ পেলে আমি খুশি হব। আজ প্রিন্সটন কর্তাদের চিঠি লিখবো ভাবছি। কোথায় খুঁজলে পলাতককে পাওয়া যাবে জানিয়ে দেব, কিন্তু আমাদের পাথর চাপা কপাল। হাতের মুঠোয় পেয়েও তাকে ধরে আনতে পারলাম না। বিজয় তিলক থেকে বঞ্চিত হলাম। এই হলো গিয়ে আমাদের গত রাতের অ্যাডভেঞ্চারের বৃত্তান্ত ভায়া হোমস। রিপোর্টের মতো রিপোর্ট আজ দিতে পেরেছি, নিশ্চয়ই তা মানবে। অনেক কথাই তোমার কাছে একেবারে অপ্রাসঙ্গিক মনে হতে পারে, কিন্তু আমি দরকারি অদরকারি সব ঘটনায় বিবৃত করলাম, যাতে তুমি বিচার বুদ্ধি খাটিয়ে উচিত সিদ্ধান্তে পৌঁছতে পারো। সত্যি অনেকটা এগোতে পেরেছি। ব্যারিমুরদের রহস্য অনেকাংশে পরিষ্কার হয়ে এসেছে, কেননা ওদের মোটিভ জানা গেছে। কিন্তু বিচিত্র বাসিন্দা এবং বিবিধ রহস্য সমেত জলা এখনো দূরেই রয়ে গেল। পরের বারে হয়তো এই ব্যাপারে কিঞ্চিত আলোক নিক্ষেপ করতে পারবো। সবচেয়ে ভালো হয় যদি তুমি নিজেই চলে আসো। শার্লক হোমসকে প্রথম দিকে যেসব রিপোর্ট পাঠিয়েছিলাম সেই থেকেই উদ্ধৃত করে এসেছে এই পর্যন্ত। বিবরণের এমন এক জায়গায় এখন পৌঁছেছি যে এই পদ্ধতি বর্জন করা ছাড়া উপায় নেই। এখন থেকে ফের স্মৃতির উপর নির্ভর করব। ডায়েরির সাহায্য নেব। রোজ দিনপঞ্জি লিখতাম, তখন কয়েকটা পৃষ্ঠা। হুবহু বলে দিচ্ছি, স্মৃতিপটে চিরতরে মুদ্রিত হয়ে গেছে যেসব দৃশ্য, ডায়েরিতে লেখা বিস্তারিত বর্ণনার মাধ্যমে ফিরে যাওয়া যাক তার মধ্যে। কয়েদির পেছনে নিষ্ফল ছোটাছুটি এবং জলার বুকে অন্যান্য বিচিত্র অভিজ্ঞতার পরের সকাল থেকে শুরু করা যাক দিনপঞ্জির বর্ণনা। অক্টোবর 16। কুয়াশাচ্ছন্ন অনুজ্জ্বল দিবস। বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। ঝোড়ো হাওয়ায় কুণ্ডলি পাকিয়ে ছুটছে রাশি রাশি মেঘ, ঢেকে ফেলেছে বাস্কারভিল। মাঝে মাঝে মেঘ সরে যাচ্ছে, জলা দ্রুত দৃশ্য দেখা যাচ্ছে পাহাড়ের ধারে ধারে। শীর্ণ রূপলি শিখা চোখে পড়ছে বহুদূরের গোলাকার প্রস্তর খণ্ডের। জলে ভেজা দিকগুলোয় আলো পড়ায় চকচক করছে। বিষণ্ণতা বাইরে এবং ভিতরে। কাল রাতের উত্তেজনার পর মুষড়ে পড়েছেন ব্যারনেট।
আমারও বুকের মধ্যে যেন একটা পাথর চেপে রয়েছে মনে হচ্ছে। একটা সদা জাগ্রত মহা বিপদ যে আসন্ন, এইরকম একটা অবর্ণনীয় অনুভূতি সত্তার সঙ্গে মিশে রয়েছে। বিপদটা যে কি তা জানি না, সেই জন্যই অনুভূতিটা এত ভয়ঙ্কর। লোকটাকে পলকের জন্য দেখেছি ঠিকই, কিন্তু কতগুলো বৈশিষ্ট্য হলপ করে বলতে পারি। এখানে যাদের দেখেছি, যেসব প্রতিবেশীদের সঙ্গে আলাপ হয়েছে, তাদের কারোর মতোই একে দেখতে নয়। বিচিত্র সেই মূর্তি স্টেপলটনের চেয়ে অনেক ঢ্যাঙা, ফ্রাঙ্কল্যান্ডের চেয়ে অনেক কৃশ। ব্যারিমুর হলেও হতে পারত, কিন্তু তাকে তো আমরা পেছনে ফেলে এসেছিলাম। সে যে আমার পেছন নেয়নি সে বিষয়ে আমি নিশ্চিত। লন্ডনে যে অজ্ঞাত ব্যক্তিটি ফেউয়ের মতো লেগেছিল পেছনে, এখানেও সে ঘুরছে পেছন পেছন। মুহূর্তের জন্য তার নজরবন্দির বাইরে আমরা যেতে পারিনি। লোকটাকে ধরতে পারলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যেত। সর্বশক্তি দিয়ে এখন আমি সেই চেষ্টাই করব। প্রথমেই ভাবলাম স্যার হেনরিকে বলি আমার পরিকল্পনার বৃত্তান্ত। তারপর ভেবে দেখলাম ওকে কিছু না বলাই ভালো, নিজেই যা পারি করব। ঝিম মেরে রয়েছেন ভদ্রলোক, সদা অন্যমনস্ক। জলার বুকে অপার্থিব সেই চিৎকারে অদ্ভুতভাবে নাড়া খেয়েছে স্নায়ু। ওর উদ্বেগ আর বাড়াবো না, নিজেই যা পারি করব। আজ সকালে ব্রেকফাস্ট খাওয়ার পর ছোট্ট একটা নাটক হয়ে গেল। স্যার হেনরির সঙ্গে নিরিবিলিতে কথা বলতে চাইল ব্যারিমুর। পড়ার ঘরে গিয়ে দরজা বন্ধ করলেন দুজনে। বেশ কিছুক্ষণ একলা বসে রইলাম বিলিয়ার্ড রুমে। চড়া গলায় কথা কাটাকাটি শুনলাম কয়েকবার। বেশ বুঝলাম কোন খাতে বইছে আলোচনা। কিছুক্ষণ পর দরজা খুলে ধরে আমাকে ডাকলেন ব্যারনেট। বললেন, ব্যারিমুরের ধারণা ওকে আঘাত দেওয়া হয়েছে। স্ব ইচ্ছায় গুপ্ত কথা ফাঁস করার পর শ্যালককে তাড়া করাটা আমাদের ঠিক হয়নি। অত্যন্ত ফ্যাকাশে কিন্তু অত্যন্ত সংযতভাবে দাঁড়িয়ে থাকতে দেখলাম বাটলারকে। বলল, কথাটা হয়তো একটু গরমভাবেই বলেছি, তার জন্য ক্ষমা করবেন স্যার। কিন্তু আজ সকালে যখন শুনলাম সারা রাত সেলডনকে তাড়া করে বাড়ি ফিরেছেন, খুব অবাক হয়ে গেলাম। এমনিতেই অনেক দুর্ভোগ তাকে পোহাতে হচ্ছে আমাদের দ্বারা। সে দুর্ভোগ বাড়ুক এটা আমি চাইনি। স্ব ইচ্ছায় যদি বলতে তাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম দাঁড়াতো, কিন্তু কথাটা আমাদের টেনে বার করতে হয়েছে। এমন পরিস্থিতিতে ফেলেছিলাম যে তুমি, মানে তোমার স্ত্রী, না বলে পারেনি। আমি ভাবতেও পারিনি সেই সুযোগে আপনি নেবেন স্যার। স্যার হেনরি, সত্যিই আমি ভাবিনি। লোকটা সমাজ শত্রু, সাধারণের কাছে বিপজ্জনক। বহু বাড়ি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জলার নির্জন জায়গায়। এ লোকের পক্ষে অসাধ্য কিছুই নয়, মুখখানা দেখলেই তা বোঝা যায়। যেমন ধরো মিস্টার স্টেপলটনের বাড়ি, রুখে দাঁড়ানোর মতো উনি ছাড়া সেখানে কেউ নেই। এ লোককে তালা চাবি দিয়ে না রাখা পর্যন্ত এ তল্লাটের কেউ নিরাপদ নয়। স্যার, কারো বাড়িতেও ঢুকবে না, আমি আপনাকে কথা দিচ্ছি। এদেশে আর কারো অনিষ্ট ওর দ্বারা হবে না স্যার হেনরি, বিশ্বাস করুন। আর কদিনের মধ্যে সব ব্যবস্থা হয়ে যাবে। ও দক্ষিণ আমেরিকা রওনা দেবে। ভগবানের দোহাই স্যার, সেলডন এখনো যে জেলায় আছে পুলিশকে জানাবেন না। হয়রান হয়ে জলার দিকে যাওয়া ওরা বন্ধ করেছে। জাহাজ না আসা পর্যন্ত নিশ্চিন্ত মনে ওখানে কটা দিন ওকে থাকতে পারবে। পুলিশকে খবর দেওয়া মানে আমাকে আর আমার স্ত্রীকেও ঝামেলায় ফেলা। স্যার, আমার বিশেষ অনুরোধ, পুলিশকে জানাবেন না। ওয়াটসন কি বলে? কাজ ঝাঁকিয়ে দিয়ে বললাম, দেশ ছাড়াই যদি হয়, করদাতাদের ঘাড় থেকে একটা বোঝ নেমে যাবে। যাওয়ার আগে যদি কারোর উপর চড়াও হয়। স্যার, ও ধরনের পাগলামির ধার দিয়েও এখনো যাবেন না। ও যা চায় সব দিয়েছি। এখন নতুন অপরাধ করা মানেই লুকিয়ে থাকার জায়গার খবর পুলিশকে জানিয়ে দেওয়া। তা সত্যি। ঠিক আছে ব্যারিমুর। ভগবান আপনার ভালো করবেন স্যার, ভগবান আপনার ভালো করবেন। অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। শেলডন ফের ধরা পড়লে আমার স্ত্রী সে ধাক্কা আর সামলে উঠতে পারবে না। আমার যেন মনে হচ্ছে গুরুতর অপরাধে প্ররোচনা যোগাচ্ছিল। অসৎ কাজে সাহায্য করছি, তাই না ওয়াটসন? কিন্তু সব কথা শোনার পর ওকে ধরে দিতেও ইচ্ছা করছে না। ব্যাপারটা তাহলে এখানেই চুকে গেল ব্যারিমুর। ঠিক আছে, এখন আসতে পারো।
ভাঙা ভাঙা দু চারটি কৃতজ্ঞতার কথা শুনে ঘুরে দাঁড়ালো ব্যারিমুর, কিন্তু গেল না, দ্বিধায় পড়ল যেন, তারপর ফিরে এলো। স্যার, অনেক দয়া করলেন আপনি। প্রতিদানে আমার কিছু করা উচিত। একটা ব্যাপার আমি জানি, আগেই হয়তো বলা উচিত ছিল, কিন্তু জেনেছি তদন্ত শেষ হয়ে যাওয়ার অনেক পরে। মরজগতের কোনো নশ্বর মানুষকে কথা আজও বলিনি। ব্যাপারটা ভাগ্যহীন স্যার চার্লসের মৃত্যুর ব্যাপারে। তড়াক করে একই সাথে লাফিয়ে উঠলাম আমি এবং ব্যারনেট। তুমি জানো কিভাবে মারা গেছেন উনি? না স্যার, তা আমি জানি না। তাহলে ওরম একটা সময় গেটে দাঁড়িয়েছিলেন কেন তা জানি। একজন মহিলার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। মহিলার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন উনি? আগে হ্যাঁ। মহিলাটির নাম? নামটা বলতে পারবো না, তবে নামের অধ্যক্ষর বলতে পারবো। এল এল, এই তার নামের প্রথম দুটো অক্ষর। ব্যারিমুর, কি করে জানলে তুমি? স্যার হেনরি, সকালবেলা আপনার কাকা একটা চিঠি পেয়েছিলেন। রোজই অনেক চিঠি আসতো ওর নামে। 5 জনের দুঃখ দুর্দশায় বুকে দিয়ে পড়তেন বলে কেউ বিপদে পড়লেই ছুটে আসতো। দিন খোলা দরাজ ছিলেন বলে সবাই শ্রদ্ধা ভক্তি করত। সেদিন সকালে কিন্তু ঘটনাক্রমে এসেছিল একটাই চিঠি, তাই আমার নজরে এসেছিল খামটা। ঠিকানা লিখেছে একজন মহিলা, পাঠিয়েছে কুম্বেট্রসি থেকে। তারপর? এ নিয়ে আর ভাবিনি, ভাবতামও না, কিন্তু ভাবতে হলো স্ত্রীর জন্যে। স্যার চার্লসের মৃত্যুর পর থেকে ওর পড়ার ঘর একদম সাফ করা হয়নি। সপ্তাহখানেক আগে আমার স্ত্রী গিয়েছিল পরিষ্কার করতে। আগুনের চুল্লির পেছন দিকে দেখতে পায় একটা পোড়া চিঠির ছাই পড়ে আছে। চিঠির বেশিরভাগই পুরো ছাই হয়ে গেছে, কিন্তু একটা কোণে শেষ পর্যন্ত আগুন পৌঁছায়নি। কালো হয়ে গেলেও ধূসর লেখাটা কোনো মতে পড়া যায়। একটা চিঠির পুনশ্চ বলে মনে হলো। লেখাটা এই: আপনি প্রকৃত ভদ্রলোক বলেই মিনতি করছি, দয়া করে এই চিঠি পুড়িয়ে ফেলবেন এবং ঠিক 10টার সময় গেটে হাজির থাকবেন। তলায় সই করা হয়েছে নামের অধ্যক্ষর দিয়ে, এল এল। চিঠির কোনটা কাছে আছে? আজ্ঞে না, পড়বার পরেই ঘুরিয়ে গেছে। একই হাতের লেখায় লেখা কোনো চিঠি আগে পেয়েছিলেন স্যার চার্লস? আমি তো স্যার চিঠিটা তেমন ভাবে দেখে দিইনি, দেখেও রাখিনি। একখানা চিঠি এসেছিল বলেই চোখে পড়েছিল। এল এল বলতে কাকে বোঝায় বলতে পারো? আজ্ঞে না, ও ব্যাপারে আপনার মতো আমিও অজ্ঞ। তবে আমার বিশ্বাস, মহিলাটিকে যদি পাওয়া যায়, স্যার চার্লস মারা গেছেন কিভাবে তাও জানা যাবে। ব্যারিমুর, এরকম গুরুত্বপূর্ণ একটা তথ্য তুমি এতদিন চেপে রেখেছিলে কেন বুঝতে পারছি না। স্যার, এর ঠিক পরেই শুরু হলো আমাদের নিজেদের দুর্দৈব। তাছাড়াও ধরুন, স্যার চার্লসকে আমরা দুজনে আন্তরিক ভালোবাসতাম। আমাদের জন্য কম করেননি উনি। ব্যাপারটা খুঁচিয়ে তুললে ওর মঙ্গল কি কিছু হবে? তাছাড়া একজন মহিলা জড়িয়ে রয়েছে এর মধ্যে। যতই ভালো হই না কেন, আমরা... ওর সুনাম ক্ষুণ্ণ হতো, এই তো? আজ্ঞে হ্যাঁ, লাভ কিছুই হতো না, কিন্তু আপনারা আজ অশেষ দয়া দেখিয়েছেন, তাই ভাবলাম আপনাদের ব্যাপারটা না বললে অন্যায় হবে। বেশ করেছো ব্যারিমুর, এবার এসো। বাটলার বিদেয় হতেই আমার দিকে ফিরলেন স্যার হেনরি। ওয়াটসন, অন্ধকারে নতুন আলো দেখা যাচ্ছে, কিরকম বুঝছেন? অন্ধকার ফর্সা না হয়ে আরো ঘন হলো মনে হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে, কিন্তু এই এল এল নামধারী মহিলাটিকে খুঁজে বার করতে পারলে অন্ধকারটা বেশ খানিকটা পরিষ্কার হতো, এটুকুই লাভ। জানা গেল অনেক ঘটনায় জেনে বসে আছে একজন, তাকে এখন পেলে হয়। কি করা উচিত বলুন তো? এক্ষুনি হোমসকে সব জানানো উচিত। ও যে সূত্র খুঁজছে হয়তো এর মধ্যেই তা রয়েছে। এই খবর পেলে হয়তো চলেও আসতে পারে। তৎক্ষণাৎ ঘরে গেলাম, সকালের কথাবার্তা লিখে হোমসের জন্য রিপোর্ট তৈরি করলাম। নিশ্চয়ই ইদানিং খুব ব্যস্ত রয়েছে সে, কেননা বেকার স্ট্রিট থেকে ওর যে চিরকুট পাচ্ছি তা অত্যন্ত সংক্ষিপ্ত। আমার রিপোর্ট নিয়ে কোনো মন্তব্য নেই,
এমনকি যে দৌত কার্য নিয়ে হেতায় আগমন সে ব্যাপারেও কোনো উল্লেখ নেই। নিশ্চয়ই সে ব্ল্যাকমেলিং কেস নিয়ে না খাওয়া ভুলেছে, কিন্তু সর্বশেষ এই সংবাদ অবশ্যই তার মনোযোগ আকর্ষণ করবে এবং নতুন করে এই কেসে আগ্রহ সৃষ্টি করবে। এই সময় ওকে এখানে পেলে বাঁচতাম। আজ সারাদিন ধরেই ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে, খসখস আওয়াজ উঠছে আইভিলতায়, ছড়ছড় করে জল পড়ছে ঘরের ছাদ বেয়ে। সন্ধে হলে গায়ে বর্ষাতি চাপিয়ে বেরিয়ে পড়লাম কাদা প্যাচ প্যাচে জলার বুকে। অজস্র কালো কল্পনা উকি দিতে লাগলো মনে। বুক চাপড়ানো শব্দে হাহাকার তুলে শীষ দিয়ে কানের পাশ দিয়ে বেরিয়ে যেতে লাগলো দামাল বাতাস। ঝমাঝম শব্দে বৃষ্টি আছড়ে পড়তে লাগলো মুখে। সুবিশাল গ্রিমপেন পঙ্কে এখন যে যাবে স্বয়ং বিধাতা ছাড়া তাকে আর কেউ বাঁচাতে পারবে না। কেননা উঁচু উঁচু চাষের জমি পর্যন্ত এখন বাধা হয়ে গিয়েছে। কৃষ্ণকালো যে পাহাড় চূড়োয় সন্ধানী প্রহরীকে একাকী দেখেছিলাম, গিয়ে উঠলাম সেই পাহাড়ে। কর্কশ দ্রংষ্টার শীর্ষ দেশে দাঁড়িয়ে দৃষ্টি সঞ্চালন করলাম বিষাদ ছাওয়া ধুধু প্রান্তরের উপর। বাদার অমসৃণ উত্তাল বুকের উপর মুহুর্মুহু আছড়ে পড়ছে দুরন্ত বৃষ্টি এবং অত্যাশ্চর্য পাহাড় শ্রেণীর আড়াল থেকে সার দিয়ে প্রকাণ্ড পুষ্প মারার মতো বেরিয়ে আসছে স্লেট রঙা মেঘের পর মেঘ। আপন ভারে যেন ঝুলে পড়েছে তরঙ্গায়িত নিসর্গ দৃশ্যের মাথার ওপর। অনেক দূরে বাঁ দিকে কুয়াশার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে বাস্কারভিল হলের যমজ টাওয়ার সরু সরু হয়ে উঠে রয়েছে গাছপালার মাথায়। পাহাড়ের গায়ে প্রাগৈতিহাসিক কুটিরগুলো ছাড়া মানুষের চিহ্ন বলতে কেবল ওই যমজ টাওয়ার। দুরাত আগে এই জায়গায় নিঃসঙ্গ যে মানুষটিকে দেখেছি, কোথাও তার টিকি পর্যন্ত দেখা যাচ্ছে না। ফেরার পথে দেখা হয়ে গেল ডক্টর মর্টিমারের সাথে। উনি আসছেন ওর এক ঘোড়ার হালকা গাড়ি করে, ফিরছেন ফাউল মায়ারের একটা চাষি বাড়ি থেকে। নিত্য আমাদের খোঁজ খবর নেন উনি, একদিনও বাদ যায় না। গাড়িতে টেনে তুললেন, আমাকে এগিয়ে দিলেন বাড়ির দিকে। ভদ্রলোক খুব বিচলিত রয়েছেন দেখলাম। ওর খুদে স্প্যানিয়েল কুকুরটা নিখোঁজ হয়েছে, বাদায় গিয়েছিল আর ফেরেনি। যথাসম্ভব সান্ত্বনা দিলাম বটে, কিন্তু চোখের সামনে ভাসতে লাগলো গ্রিমফেন পঙ্কের সেই দৃশ্য। তলিয়ে যাচ্ছে আস্ত একটা ঘোড়া। বেশ বুঝলাম পুচকে কুকুরকে ইহ জীবনে আর দেখতে পাবেন না ডক্টর মর্টিমার। এবড়ো খেবড়ো রাস্তার ওপর দিয়ে লাফাতে লাফাতে গাড়ি ছুটছে। আমি বললাম, ভালো কথা মর্টিমার, গাড়ি হাঁকিয়ে অনেক জায়গাতেই তো যেতে হয় আপনাকে। যেখানে যেখানে যান সেখানকার সবাইকে চেনেন প্রায়। নামের আদ্যক্ষর এলেন এমনই কোনো মহিলাকে চেনেন? মিনিট কয়েক ভাবলেন মর্টিমার, বললেন, না, গেপসে আর কুলিকামিনদের খবর আমি দিতে পারবো না। তবে চাষি আর ভদ্র গৃহস্থদের মধ্যে এমন কেউ নেই যার নামের আদ্যক্ষর এলেন। আচ্ছা, দাঁড়ান তো দেখি বলে একটু ভেবে নিলেন। লরা লাইন্সের নামের আদ্যক্ষর এলেন, কিন্তু সে তো থাকে কুম্বে ট্রেসিতে। কে সে? ফ্র্যাঙ্কল্যান্ডের মেয়ে। সে কি জিটিএল ফ্র্যাঙ্কল্যান্ড? হ্যাঁ, বাদে স্কেচ করতে আসতো একজন আর্টিস্ট নাম লায়ন, তাকেই বিয়ে করে মেয়েটি। শেষকালে দেখা গেল লোকটা অত্যন্ত অসাধু এবং বড় গালাগাল দেয় বউকে, এবং বউকে ফেলে পালায় একদিন। যত শুনেছি দোষটা তার একার নয়। আমাদের বিয়ে করার দরুন এবং আরো দু একটা কারণে মেয়ের উপর খড়গস্ত হয়ে ওঠে বাবা। কোনো সম্পর্কই রাখতে চায়নি। বাপ আর স্বামী দুই সমান। মাঝখান থেকে কপাল পুড়ল মেয়েটির। আছে কিভাবে? মনে হয় নামমাত্র একটা ভাতা দেয় বুড়ো ফ্র্যাঙ্কল্যান্ড। টাকার পরিমাণটা খুব বেশি নয়, কেননা নিজের খরচ তত কম নয়। অপরাধ যাই করে থাকুক না কেন, এইভাবে মেয়েটা কষ্ট পাক কেউ চায় না। খবরটা ছড়িয়ে পড়ায় অনেকেই তাই স্বেচ্ছায় এগিয়ে এসেছিল। জবাবে যাতে 2 পয়সা রোজগার করতে পারে তার একটা ব্যবস্থা 5 জনে করে দেয়। এই 5 জনের মধ্যে স্টেপলটন আছেন, স্যার চার্লস ছিলেন। আমি নিজেও যা পেরেছি দিয়েছি। টাইপরাইটিং কারবারে ঢুকিয়ে দেওয়া হয়েছে মেয়েটিকে। এত প্রশ্নের কারণ জানতে চাইলেন ডাক্তার, কিন্তু আমি অন্য কথায় কৌতূহল চরিতার্থ করলাম। আসল কথা ভাঙলাম না। গোপন কথা পাঁচখান করে লাভ নেই। কাল সকালে আমি কুম্বে ট্রেসি কোথায় খুঁজে বার করব। যদি দেখি মিসেস লরা লায়ন্স ভদ্রমহিলা সন্দেহজনক চরিত্রের, রহস্য শৃঙ্খলের একটা ব্যাপার অত্যন্ত ভালোভাবেই পরিষ্কার করা যাবে। পেঁচিয়ে পেঁচিয়ে আমায় বিব্রত করে তুলতেই খুব সহজভাবে শুধু জিজ্ঞেস করেছিলাম, ফ্র্যাঙ্কল্যান্ডের করটি কোন শ্রেণী? ব্যাস,
বাকি রাস্তাটা করটি বিজ্ঞান ছাড়া আর কোনো কথাই শুনলাম না। শার্লক হোমসের সঙ্গে বৃথাই এতদিন কাটায়নি। বাত্য বিক্ষুব্ধ এবং বিষণ্ণ এই দিনটিতে আরেকটি ঘটনা ঘটেছে। এইমাত্র ব্যারিমুরের সঙ্গে আমার কিছু কথা হলো। হাতে আরেকটা জোরালো তাস পেলাম। ঝোপ বুঝে কোপ মারবো। ডিনার খেয়ে গেলেন ডক্টর মর্টিমার। খাওয়ার পর স্যার হেনরির সঙ্গে তাস নিয়ে একাটে খেললেন। লাইব্রেরিতে আমার কফি নিয়ে এলো বাটলার। সেই সুযোগে কয়েকটা কথা জিজ্ঞাসা বললাম, ওহে, তোমার সম্বন্ধী রত্নটি বিদায় নিয়েছে না এখনো বাদায় ওত পেতে আছে? জানি না স্যার, ভগবান করুন যেন এবার বিদায় হয়। যত রাজ্যের ঝামেলা লেজে বেঁধে এনেছে। 3 দিন আগে খাবার রেখে এসেছিলাম, তারপর থেকে আর খবর পাইনি। দেখা হয়নি? আজ্ঞে না। তারপর ওদিকে গিয়ে দেখেছি খাবার নেই। তাহলে নিশ্চয়ই এখানেই এখনো আছে। সেরকম মনে হবে স্যার, যদি না অন্য লোকটা নিয়ে গিয়ে থাকে। ঠোঁটের কাছে এসে থমকে গেল হাতের কফি কাপ। বিস্ফারিত চোখে চেয়ে রইলাম ব্যারিমুরের দিকে। তুমি জানো এখানে অন্য একটা লোক আছে? আগে হ্যাঁ, বাদায় আরেকটা লোক আছে। দেখেছো তাকে? আগে না। তাহলে জানলে কি করে? দিন সাথে কি তারও আগে সেলডন বলেছিল এই লোকটাও লুকিয়ে আছে, কিন্তু সে কয়েদি নয়। আমার যদ্দূর মনে হয় এসব আমার মোটেই ভালো লাগছে না। ডক্টর ওয়াটসন, একদম ভালো লাগছে না। ব্যারিমুর, আমার কথা শোনো। এই ব্যাপারে তোমার মনিবের স্বার্থ দেখা ছাড়া আমার কোনো গরজ নেই। এসেছি শুধু তাকে সাহায্য করতে, অন্য কোনো উদ্দেশ্য নেই। খুলে বলো, কি তোমার ভালো লাগছে না? দ্বিধায় পড়ল ব্যারিমুর। আবেগ চেপে রাখতে না পারার জন্য পস্তাচ্ছে মনে হলো, অথবা হয়তো মনোভাব ব্যক্ত করার ভাষাই খুঁজে পাচ্ছে না। অবশেষে বাদার দিকে বৃষ্টি বিধৌত জানলার পানে হাত তুলে বলল উত্তেজিত কণ্ঠে, নোংরা একটা ষড়যন্ত্র চলছে কোথাও। শয়তানের কারসাজি চলছে তলায় তলায়। হরপ করে বলছে স্যার হেনরি ফের লন্ডনে গিয়ে থাকলে সত্যিই খুব খুশি হতাম। কিন্তু ভয়টা কিসের? স্যার চার্লস কিভাবে মরেছেন দেখুন। করোনার যাই বলুন না কেন, জিনিসটা খুবই খারাপ। বাদার বুকে গভীর রাতে কিরকম আওয়াজ হয় নিশ্চয়ই শুনেছেন। টাকা দিয়েও সন্ধ্যের পর ওখানে কাউকে পাঠাতে পারবেন না। তারপর ধরুন অদ্ভুত সেই লোকটা, কেউ তাকে চেনে না, কিন্তু ঘাপটি মেরে আছে বাধায়, নজর রাখছে সব দিকে। ওত পেতে আছে দিনের পর দিন। কিসের জন্য ওত পেতে আছে বলতে পারেন? জানেন এর কি মানে একটাই, বাস্কার ওয়েলস নামধারী কারোর রক্ষে নেই। তাই বলছিলাম স্যার হেনরির নতুন চাকর বাকর এলে বাঁচি। যেদিন আসবে সেদিনই এ বাড়ি ছেড়ে পালাবো। আমি বললাম, অদ্ভুত সেই লোকটা সম্বন্ধে আর কিছু বলতে পারবে? সেলডনের মুখে কিছু শুনেছো? ও দেখেছে কি করে লোকটা? থাকে কোথায়? 2-1 দেখেছে তাকে, কিন্তু সে বড় গভীর জলের মাছ, ধরা ছোঁয়ার মধ্যে নেই। প্রথমে ভেবেছিল পুলিশের লোক, তারপর দেখলো নিজেই লুকিয়ে বেড়াচ্ছে। যতদূর বুঝেছে লোকটা ভদ্র লোক, কিন্তু লুকিয়ে লুকিয়ে কি যে করে ধরতে পারিনি। কোথায় লুকিয়ে আছে? পাহাড়ের গায়ে ওই যে পাথরের কুটিরগুলো, যেখানে সেকালে লোক থাকতো ওইখানে। খাবার পায় থেকে? শেলডন নিজের চোখে দেখেছে লোকটার ফরফা ইসমিস খাটে একটা ছোকরা জিনিসপত্র এনে দেয়। কুম্বে ট্রেসিতেই যায় নিশ্চয়ই দরকার মতো জিনিস আনতে। ঠিক আছে ব্যারিমুর, এই নিয়ে পরে আরো কথা বলা যাবে। এখন বিদেয় হলো বাটলার। অন্ধকার জানলার সামনে গিয়ে দাঁড়ালাম আমি। ঝাপসা কাচের মধ্যে দিয়ে তাকালাম দূরের ঝরে পড়া নুয়ে পড়া গাছপালা, ছুটন্ত মেঘমালার পানে। ঘরের ভেতর থেকেই রাতের চেহারা যদি এমনই দুর্দান্ত হয়, বাধার মধ্যে খোলা আকাশের তলায় প্রস্তর কুটিরের হাল এখন কি? প্রবৃত্তির তাড়না কতখানি প্রচন্ড হলে মানুষ প্রকৃতির এই রুদ্র লীলাকে উপেক্ষা করে অমন জায়গায় ঘাপটি মেরে থাকতে পারে? কি সেই প্রবৃত্তি? কি উদ্দেশ্যে দিনের পর দিন রাতের পর রাত এই অগ্নি পরীক্ষা দিয়ে যাচ্ছে রহস্যময় আগন্তুক? এমনকি সেই গোপন অভিপ্সা যার জন্য এত কষ্ট সহ্য করে যাচ্ছি বিরামহীন ভাবে, যে হেয়ালি আমার অণুতে পরমাণুতে মিশে গিয়ে নিরন্তর ছটফটিয়ে মারছে আমাকে,
তার কেন্দ্রবিন্দু রয়েছে কিন্তু বাদার ওই প্রস্তর কুটিরে। পণ করছি রহস্য জালের কেন্দ্রে পৌঁছবো আর ঠিক 24 ঘন্টার মধ্যে। আমার প্রাইভেট ডায়েরির কিছু অংশ উদ্ধৃত করে গত পরিচ্ছেদ শেষ করেছি। কাহিনী 18ই অক্টোবর পর্যন্ত পৌঁছেছে। এই সময় থেকেই ভয়ঙ্কর পরিণতির দিকে দ্রুত এগিয়ে চলছে বিচিত্র ঘটনার পর ঘটনা। পরের কয়েকদিনের ব্যাপার অবিশ্বাস্যভাবে স্মৃতিপটে দাগ কেটে বসে আছে। ডায়েরির সাহায্য না নিয়েই বলতে পারবো, দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা যেদিন আবিষ্কার করলাম। কাহিনীর জের তুলে নেওয়া যাক তার পরের দিন থেকে। প্রথম ঘটনা হলো, যে জায়গায় এবং যে সময় স্যার চার্লস মারা গেছেন ঠিক সেই জায়গায় এবং সেই সময়ে তার সঙ্গে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট করেছিলেন কুম্বে ট্রেসি নিবাসিনী মিসেস লরা লায়ন্স। দ্বিতীয় ঘটনাটা পাহাড়ের গায়ে যে প্রস্তর কুটির, বাদার রহস্যজনক আততায়ী ওত পেতে আছে তার মধ্যে। এহেন দুটো ঘটনা জানবার পর ভেবে দেখলাম, অন্ধকারাচ্ছন্ন এই দুই ক্ষেত্রে যদি আলোকপাত করতে না পারি তাহলে বুঝতে হবে হয় বুদ্ধি অথবা সাহস, এই দুটোই একটা ঘাটতি আছে আমার মধ্যে। মিসেস লায়ন সম্বন্ধে আগের দিন সন্ধ্যায় কি খবর সংগ্রহ করেছি স্যার হেনরিকে তা বলবার সুযোগ পাইনি, কেননা অনেক রাত পর্যন্ত তাসের আড্ডায় মেতেছিলেন উনি ডক্টর মর্টিমারের সঙ্গে। প্রাতরাশ খেতে বসে বললাম আমার আবিষ্কার কাহিনী। জিজ্ঞেস করলাম কুম্বে ট্রেসিতে আমার সঙ্গে আসতে পারবেন কিনা। প্রথমে দারুণ উৎসাহ দেখালেন, পরে দুজনেই ভেবে দেখলাম আমি একা গেলেই বরং ফলটা ভালো হতে পারে। সাক্ষাৎকার যত শিষ্টাচার সঙ্গত হবে খবর ততই কম পাবো। স্যার হেনরিকে তাই বাড়িতে রেখে একাই রওনা হলাম তদন্তে। একলা রেখে যাওয়ার জন্য বিবেকের দংশন অনুভব করলাম অবশ্য, কিন্তু উপায় কি? কুম্বে ট্রেসিতে পৌঁছে পার্কিন্সকে বললাম ঘোড়া খুলে রাখতে। তারপর বেরোলাম যাকে জেরা করব বলে এসেছি সেই মহিলাটির খোঁজ খবর নিতে। অনায়াসেই খুঁজে পেলাম মিসেস লায়ন্সের সাজানো গোছানো আস্তানা। বিনা ভূমিকায় একজন পরিচারিকা ভেতরে নিয়ে গেল আমাকে। বসবার ঘরে একটা রেমিংটন টাইপরাইটারের সামনে বসেছিল এক মহিলা। আমি ঢুকতেই লাফিয়ে দাঁড়িয়ে উঠল স্মিত স্বাগত মুখে। আমার অচেনা মুখ দেখে অবশ্য হাসি মিলিয়ে গেল পরক্ষণেই। ফের বসলো চেয়ারে, জিজ্ঞেস করলো কি অভিপ্রায় আমার। মিসেস লায়ন্স সম্পর্কে প্রথমেই যে ছাপটা আমার মনে দাগ কেটে বসে গেল তা হলো তার অসামান্য সৌন্দর্য। চুল আর চোখ দুটোই হ্যাজেল বাদামের মতন উজ্জ্বল পিঙ্গল বর্ণ। গালে যদিও অজস্র ফুটফুট দাগ, কিন্তু শ্যামা সুন্দরীর অতুলনীয় গণ্ডরাগের মতোই তার রক্তিমাভ গন্ধক গোলাপের মাঝে সূক্ষ্ম গোলাপের আভার মতন। আবার বলছি, এই রূপ দেখলেই রূপের তারিফটাই আগে জেগে ওঠে মনের মধ্যে, তারপরেই জাগ্রত হয় সমালোচনার ইচ্ছে। মুখটার মধ্যে কোথাও যেন একটা ত্রুটি ঠেকে গিয়েছে, যার ফলে অমন সৌন্দর্য মাঠে মারা গিয়েছে। খুঁটা সূক্ষ্মভাবে লুকিয়ে আছে মুখের কোথাও, খুঁতটা সূক্ষ্মভাবে লুকিয়ে আছে মুখের কোথাও, হয়তো স্থূল মুখভাবের মধ্যে, অথবা চোখের কাঠিন্যের মধ্যে, অথবা শিথিল ঠোঁটের মধ্যে। এইসব চিন্তা অবশ্য পরে মাথায় এসেছিল। সেই মুহূর্তে সচেতন ছিলাম শুধু একটা ব্যাপারে, অত্যন্ত রূপসী এক মহিলার সামনে এসেছি আমি, এবং আমার আসার কারণটা সে জানতে চাইছে। কি কঠিন কাজ নিয়ে যে এসেছি আগের মুহূর্ত পর্যন্ত তা হৃদয়ঙ্গম করতে পারিনি। বললাম, আপনার বাবাকে আমি চিনি। খুবই কৌশলহীন পরিচয় পর্ব। ভদ্রমহিলা অচিরাৎ তা সমঝে দিল আমাকে। বলল, বাবা আর আমার মধ্যে তিলমাত্র মিল কোথাও নেই। আমি তার ধার ধারি না, বাবার বন্ধুরাও আমার বন্ধু না। স্যার চার্লস বাস্কারভিল এবং আরো কয়েকজন সহৃদয় ব্যক্তি দয়া না করলে অনাহারে মরতে হতো আমাকে। বাবার ইচ্ছেও ছিল তাই। স্যার চার্লস বাস্কারভিলের ব্যাপারেই আপনার কাছে আমি এসেছি। ফুটফুট দাগগুলো প্রকট হয়ে ওঠে ভদ্রমহিলার গালে। টাইপরাইটারের উপর স্নায়ু দুর্বল আঙুল কেঁপে ওঠে ভদ্রমহিলার। নার্ভাস হয়েছে। বলল, ওর সম্বন্ধে আমি আর কি বলবো বলুন। ওকে আপনি চিনতেন, তাই নয় কি? আগেই বলেছি, তার ঋণ শোধ করতে পারবো না। তিনি কৃপা না করলে নিজের পায়ে দাঁড়াতে পারতাম না। চিঠি লিখতেন ওকে? চকিতে চোখ তোলেন ভদ্রমহিলা। পিঙ্গল চোখে জাগে ক্রুদ্ধ চাহনি, সুধোয় তীক্ষ্ণ কণ্ঠে। এসব প্রশ্নের উদ্দেশ্য কি? উদ্দেশ্য প্রকাশ্য কেলেঙ্কারি এড়ানো। বিষয়টা হাতের বাইরে যাওয়ার আগে তাই এখানে জিজ্ঞেস করে নেওয়াই মঙ্গল।
চুপ করে বসে রইল মিসেস লায়ন্স। দারুণ ফ্যাকাশে হয়ে গেল মুখ। তারপর কিছুটা মরিয়া এবং উদ্ধতভাবে তাকালো আমার পানে, বলল, ঠিক আছে, জবাব দেব। বলুন, কি জিজ্ঞেস করবেন? স্যার চার্লসকে চিঠি লিখতেন? ওর বদান্যতা, অন্যের প্রতি দরদ যে আমাকে কতখানি স্পর্শ করেছে তা বোঝানোর জন্য দু একবার লিখেছি। চিঠিগুলোর তারিখ মনে আছে? না। দেখা সাক্ষাৎ কখনো হয়েছে? দু একবার হয়েছে। কুম্বে ট্রেসিতে যখন এসেছিলেন তখন। উনি অবসর জীবনযাপন করতেন, যা করতেন গোপনে করতেন। ঢাকঢোল পিটিয়ে লোকের উপকার করা পছন্দ করতেন না। দেখা সাক্ষাৎ আর চিঠি লেখালেখি যদি এতই কম হতো, তো আপনার সম্বন্ধে এত খবর উনি পেলেন কি করে যে এতখানি উপকার করে বসলেন? কঠিন পরিস্থিতি, কিন্তু জবাব যেন তৈরি ছিল। আমার খারাপ অবস্থার খবর কয়েকজন ভদ্রলোক রাখতেন। এদের একজন মিস্টার স্টেপলটন, আমার প্রতিবেশী এবং স্যার চার্লসের ঘনিষ্ঠ বন্ধু, অত্যন্ত সহৃদয় ব্যক্তি। স্যার চার্লসের মুখেই আমার দুঃখের ইতিহাস শুনেছিলেন। বেশ কয়েক ক্ষেত্রে দান খয়রাতটা স্ট্যাপলটনের হাত দিয়ে সারতেন স্যার চার্লস, সে খবর আমি পেয়েছিলাম। তাই ভদ্রমহিলার কথার মধ্যে সত্যের ছোঁয়া পেলাম। প্রশ্ন বর্ষণ কিন্তু চালিয়ে গেলাম। আপনার সঙ্গে দেখা করার জন্য স্যার চার্লসকে কখনো লিখেছিলেন? আবার জ্বলে উঠল মিসেস লায়ন্স। দেখুন মশাই, এ তো বড় অস্বাভাবিক প্রশ্ন করছেন। দুঃখিত ম্যাডাম, কিন্তু আবার একই প্রশ্ন করছি। তাহলে জবাব দিচ্ছি, নিশ্চয়ই না। নিশ্চয়ই স্মৃতি প্রতারণা করছে আপনাকে। আপনার লেখা চিঠির একটা লাইন পর্যন্ত শুনিয়ে দিতে পারি, জানবেন? শুনবেন? আপনি প্রকৃত ভদ্রলোক বলেই মিনতি করছি, দয়া করে এই চিঠি পুড়িয়ে ফেলবেন এবং ঠিক 10টার সময় গেটে হাজির থাকবেন। ভাবলাম বুঝি অজ্ঞান হয়ে গেল মিসেস লায়ন্স, কিন্তু প্রবল চেষ্টায় সামলে নিল নিজেকে। বলল সঘন নিঃশ্বাসে, ভদ্রতা বস্তুটা কি একেবারেই নেই? অবিচার করছেন স্যার চার্লসের উপর। চিঠিটা উনি পুড়িয়েই দিয়েছিলেন, কিন্তু পোড়া চিঠি কখনো কখনো পড়া যায়। চিঠি লিখেছিলেন তাহলে মানছেন? হ্যাঁ হ্যাঁ, লিখেছিলাম। হ্যাঁ, আমি লিখেছিলাম। অস্বীকার করব কোন দুঃখে? লিখেছি বলে লজ্জাই বা কিসের? ওর সাহায্য আমি চেয়েছিলাম, দেখা করতে চেয়েছিলাম, সেই কারণে। সাক্ষাতে বুঝিয়ে বলতাম, সাহায্য ঠিক পেতাম। কিন্তু ওই রকম সময়ে কেন? কেননা পরের দিন সকালেই উনি লন্ডন যাচ্ছিলেন শুনেছিলাম। মাস কয়েকের আগে ফিরবেনও না। কারণ ছিল বলেই আগেভাগে দেখা করে উঠতে পারিনি। কিন্তু বাড়ির মধ্যে দেখা না করে বাগানের মধ্যে কেন? ব্যাচেলারের বাড়িতে ওই সময় কোনো মহিলা একা যেতে পারে? আপনি যাওয়ার পর কি হলো? আমি যাইনি। মিসেস লায়ন্স, হলপ করে বলছি, আমি যাইনি। বাইবেল টাইবেল যা পারেন নিয়ে আসুন, ছুঁয়ে বলবো আমি যাইনি। হঠাৎ একটা বাধা পড়েছিল বলে যাইনি। কি বাধা? ব্যক্তিগত ব্যাপার, বলতে পারবো না। আপনি তাহলে স্বীকার করছেন স্যার চার্লস যে জায়গায় সে সময় মারা যান, আপনি সেই সময় সেই জায়গায় তার সঙ্গে দেখা করবে ভেবেছিলেন, কিন্তু যাননি? কথাটা সত্যি। ঘুরিয়ে ফিরিয়ে অনেক জেরা করলাম, কিন্তু এর বেশি এগোতে পারলাম না। শেষকালে সুদীর্ঘ কিন্তু অসম্পূর্ণ সাক্ষাৎকার স্থগিত রেখে উঠে পড়লাম আমি। বললাম, মিসেস লায়ন্স, যা জানেন তা খুলে না বলে আপনি বিরাট ঝুঁকি নিচ্ছেন এবং নিজের অবস্থা সঙ্গীন করে তুলছেন। পুলিশের শরণ নিলে কিন্তু মহা ফাপড়ে পড়বেন। নিরাপদ বলে যদি মনেই করেন নিজেকে, তো ওই তারিখেই স্যার চার্লসের সঙ্গে চিঠি লেখার কথা প্রথমে অস্বীকার করলেন কেন? পাছে এ থেকে যা নয় তা ভেবে নেওয়া হয়। শেষ পর্যন্ত হয়তো কেলেঙ্কারিতে ফাঁসিয়ে দেওয়া হতে পারে আমাকে, এই ভয়ে বলিনি। চিঠিখানা পুড়িয়ে ফেলার জন্য স্যার চার্লসের উপর এত চাপ দিয়েছিলেন কেন? চিঠিখানা পড়া থাকলে বুঝতেন। কেন? পুরো চিঠি পড়েছি তো বলিনি? কিছুটা অংশ তো বললেন। শুধু পুনশ্চটুকু বললাম, চিঠি পুড়িয়ে ফেলা হয়েছিল বলেই সব জায়গা পড়া যায়নি। প্রশ্নটা আবার করছি, যেদিন মারা যান স্যার চার্লস, সেই দিনই যে চিঠি উনি হাতে পেয়েছিলেন, তা পুড়িয়ে ফেলার জন্য কেন এত জেদ ধরেছিলেন? ব্যাপারটা অত্যন্ত
ব্যক্তিগত। প্রকাশ্য তদন্ত দেখছি এড়াতে পারবেন না। তাহলে বলছি শুনুন, আমার দুঃখের ইতিহাস যদি শুনে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন হুট করে বিয়ে করে ফেলে পরে আমাকে পস্তাতে হয়েছে। ওইটুকুই শুনেছি। এই জীবনে ক্রমাগত নিগ্রহই পেয়ে আসছি স্বামীর কাছ থেকে, যে স্বামীকে আমি ঘৃণা করি মনে প্রাণে। আইন তার পক্ষে, যে কোনো দিন জোর করে তার সঙ্গে ঘর করতে বাধ্য করতে পারে আমাকে। স্যার চার্লসকে চিঠিখানা যখন লিখি তখন একটা খবর কানে এসেছিল, একটু টাকা পয়সা খরচা করলে এই জীবনের মতো ওর হাত থেকে নিষ্কৃতি পেয়ে যাব। আমার কাছে এর চাইতে বড় কাম আর নেই। স্বাধীনতা স্বাধীনতা পেলেই পাবো সুখ, শান্তি, আত্মসম্মান সমস্ত। স্যার চার্লসের বদান্যতার খবর কে না জানে বলুন? আমার মুখের এই কাহিনী যদি শোনেন সাহায্য না করে পারবেন না। তাই তাই চিঠি লিখে পুড়িয়ে ফেলতে বলেছিলাম। তবে গেলেন না কেন? তার আগেই হঠাৎ এক জায়গা থেকে সাহায্য পেয়ে গেলাম বলে। সঙ্গে সঙ্গে স্যার চার্লসকে লিখে জানালেন না কেন? তাই জানাতাম, কিন্তু পরের দিন সকালে পড়লাম ওর মৃত্যু সংবাদ। ভদ্রমহিলার গল্পে বাঁধুনি আছে, এত জেরা করেও আলগা করতে পারলাম না। যাচাই করার রাস্তা এখন একটাই, স্যার চার্লস যখন মারা যান সেই সময় কি তার আগে পরে বিবাহ বিচ্ছেদের মামলা সত্যি রুজু করা হয়েছে কিনা খোঁজ নিয়ে দেখতে হবে। সত্যি যদি বাস্কারভিল হলে গিয়ে থাকতো অস্বীকার করার সাহস হতো না, কেননা 2 চাকায় টানা হালকা ঘোড়ার গাড়ি না নিলে যাওয়া সম্ভব হতো না, এবং রাত 1-2 বেজে যেত কুম্বে ট্রেসি ফিরতে। এহেন অভিযান গোপন রাখা যায় না। তাহলে ভদ্রমহিলা হয় পুরো সত্যি বলছে, না হয় আংশিক সত্য বলছে। যুগপৎ হতাশ এবং হতবুদ্ধি হয়ে ফিরে এলাম। অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর সব রাস্তাই আবার যেন রুদ্ধ মনে হলো। যে পথ ধরেছি সেই পথই দেখছি পাঁচিল তুলে বন্ধ করা, অথচ ভদ্রমহিলার মুখ আর কথার ধরন যেন কেমনতর। যত ভাবছি ততই মনে হচ্ছে কি যেন লুকিয়ে গেল আমার সামনে। এত ফ্যাকাশেই বা হলো কেন? জোর করে স্বীকারোক্তি বার করতে হয়েছে পেট থেকে, তার আগে সব কথাই বা অস্বীকার করতে গেল কেন? মৃত্যু যখন ঘনিয়ে এলো স্যার চার্লসের জীবনে, ঠিক সেই সময় হঠাৎ তার না যাওয়ার অনীহা জাগ্রত হলো কেন? কারণগুলো নির্দোষ, এইটাই সে বিশ্বাস করাতে চায় আমাকে। আমার কিন্তু মোটেই বিশ্বাস হয় না। আপাতত এই নিয়ে আর এগোতে পারছি না ঠিকই, কিন্তু আরেকটা সূত্র হাতে রয়েছে, এবার তাই নিয়ে পড়া যাক। বাদার বুকে প্রস্তর কুটিরে হানা দিয়ে দেখা যাক। সেটাও এক অতীব অস্পষ্ট ব্যাপার। গাড়িতে চেপে ফেরবার পথে তা হাড়ে হাড়ে উপলব্ধি করলাম। দেখলাম সারি সারি অগন্তি পাথরের কুটির, সুদূর অতীতে প্রাচীন মানবরা একদা এখানেই বসবাস করেছে। ব্যারিমুর কেবল বলেছে এইরকমই একটা কুটিরে সে আগন্তুক থাকতো, কিন্তু কুটির যত রয়েছে শয়ে শয়ে সমস্ত বাদার বুকে ছড়ানো। অবশ্য পথের নির্দেশ সংগ্রহ করব আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে। লোকটাকে আমি দাঁড়িয়ে থাকতে দেখেছি কালো পাহাড়ের চূড়োয়। সেই জায়গাকে কেন্দ্র করেই তল্লাশি চালাতে হবে। এখান থেকে আরম্ভ করে জলার প্রত্যেকটা কুটিরে আমি অভিযান চালাবো সঠিক কুটির না পাওয়া পর্যন্ত। যদি তাকে দেখতে পাই, দরকার হলে রিভলভার সামনে ধরে সোজা জিজ্ঞেস করব কে সে, কেনই বা এতদিন ফেউয়ের মতো লেগে আছে পিছনে। রিজেন্ট স্ট্রিটের ভিড়ে চোখে ধুলো দিতে পারে, কিন্তু জনহীন বাদায় ঘাবড়ে যাবে। যদি কুটিরের সন্ধান পাওয়ার পরেও দেখি লোকটা ভিতরে নেই, ওত পেতে বসে থাকবো যতক্ষণ না সে ফেরে। হোমস তাকে লন্ডনে ধরতে পারেনি, গুরু যা পারেনি আমি যদি তা পারি এখানে, তাহলে বিজয় গর্বে বুক 10 হাত হবে। এ তদন্তে গোড়া থেকেই ভাগ্য বিরূপ হয়েছে আমাদের প্রতি। এবার কিন্তু তা সহায় হলো। সাহায্যটা এলো মিস্টার ফ্রাঙ্কল্যান্ডের মাধ্যমে। হাই রোডের ওপরেই ওর বাগানের ফটকের বাইরে দাঁড়িয়েছিলাম। মুখ লাল, গালপাট্টা সাদা। গাড়ির মধ্যে আমাকে দেখেই অনভস্ত উল্লসিত কণ্ঠে বললেন, শুভ দিন ডক্টর ওয়াটসন। ঘোড়াটাকে একটু জিরিয়ে দিন, ভেতরে আসুন, এক গ্লাস সুরা পান করুন এবং আমাকে অভিনন্দন জানিয়ে যান। নিজের মেয়ের সঙ্গে ভদ্রলোকের ওই রকম দুর্ব্যবহারের বৃত্তান্ত শোনবার পর থেকেই ভদ্রলোকের ওপর মেজাজ খিচড়ে ছিল আমার। কিন্তু ঘোড়ার গাড়ি সমেত পার্কিন্সকে বললাম, স্যার হেনরিকে যেন বলে আমি হেঁটে বাড়ি ফিরবো ডিনার খাওয়ার আগেই। তারপর
ফ্র্যাঙ্কল্যান্ডের পেছন পেছন গেলাম তার খাওয়ার ঘরে। অকারণে খিক করে বেশ কিছুক্ষণ হেসে নিয়ে বললেন, বুড়ো। মশাই, আজকের দিনটা আমার কাছে স্মরণীয়। বিরাট কাণ্ড করেছি আজকে। একসঙ্গে দুটো ঘটনা ঘটিয়ে বসে আছি। এই তল্লাটে এই লোকগুলোকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো আইন কাকে বলে, এবং টের পাইয়ে দেবো অন্তত একজন এখনো আছে যে আইনের শরণ নিতে ডরায় না। বুড়ো মিডলটনের বাগানের মধ্যে দিয়ে রাস্তার অধিকার আজই বার করছি। ওই সদর দরজায় 100 গজের মধ্যে দিয়ে যাবে রাস্তাটা। দারুণ ব্যাপার নয় কি? সাধারণের অধিকার কেন আজ মুখের কথা নয়, তাহলে লোকগুলো বুঝুক। আরও শুনবেন, পানোয়ারদি থেকে লোকে পিকনিক করতে যেত একটা বনে। আমি ওদের যাওয়া বন্ধ করে দিয়েছি। ওখানে আর পিকনিক চলবে না। জঘন্য লোক মশাই। অন্যের সম্পত্তির তোয়াক্কা রাখে না। বোতল আর ছেঁড়া কাগজ ফেলে এলেই হলো, কাতারে কাতারে অন্যের লোকের জায়গায় ঢুকে পড়লেই হলো। দুটো মামলাতেই আমি জিতেছি ডক্টর ওয়াটসন। এরকম শুভ দিন অনেক দিন আমার জীবনে আসেনি। স্যার জন মরল্যান্ড গুলি চালাতেন নিজের এখতিয়ারে, খরগোশ মারতেন। আমি তাকে অপরের জমিতে অবৈধ প্রবেশের মামলা ফেলে দিয়েছিলাম। সেই মামলায় জেতবার পর এই প্রথম একটা সত্যিকারের বিরাট কাজ করলাম। করলেন কিভাবে? বই খুলেই দেখুন না মশাই, পড়ে লাভ বই ক্ষতি নেই। ফ্র্যাঙ্কল্যান্ড বনাম মরল্যান্ড কোর্ট কুইন্স বেঞ্চ। 2 পাউন্ড খরচ হয়ে গেছিল বটে, কিন্তু জিতে তো গেলাম। তাতে কি আপনার লাভ কিছু হয়েছে? কিচ্ছু না মশাই, কিচ্ছু না। অহংকার করে বলতে পারি তিল মাত্র স্বার্থ নেই এসব কেসে। জনসাধারণত একটা কর্তব্য আছে। যা কিছু করেছি জানবেন, সেই কর্তব্যে তাড়াতেই করেছি। আমি জানি আজ রাতেই ফানোয়ারদির লোকেরা আমার কুশপুত্তলিকা দাহ করবে। গতবারও এই কাণ্ড ওরা করেছিল। পুলিশকে বলেছিলাম এসব প্রকাশ্যে নোংরামি যেন বন্ধ করা হয়। দেশের কলঙ্ক এই অঞ্চলের পুলিশ বাহিনী। পুলিশ সাহায্য আমার প্রাপ্য, অথচ আমাকে তা দেয়নি। ফ্র্যাঙ্কল্যান্ড বনাম রেজিনা মামলার এবার দৃষ্টি আকর্ষণ করবে জনসাধারণের। তখনই বলেছিলাম আমার উপর এ ব্যবহার করা হলে তার জন্য পস্তাতে হবে, কিন্তু কথাটা ফলতে আরম্ভ করেছে। কিভাবে? এমন একটা ভান করলো বুড়ো যেন অনেক খবরই জেনে বসে আছে। যা জানবার জন্য ওরা ছটফটিয়ে মরছে আমি তা ওদের জানাতে পারি, কিন্তু হাজার লোভ দেখালো বলবো না রাস্কেলদের। ছল ছুতো করে সরে পড়বার তালে ছিলাম। এই কথা শুনে কিন্তু ইচ্ছে হলো গোপন খবরটা শুনে যাই। বুড়োর মতিগতি জানা হয়ে গিয়েছে বলেই ঠিক করলাম বেশি আগ্রহ দেখাবো না। দেখালেই আর মুখ আলগা করবেন না। উদাসীনভাবে তাই বললাম, গরু ভেড়া চুরির কেস বোধ হয়। হ্যাঁ, আরে তার চাইতে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। বাদার সেই কয়েদির কথা খেয়াল আছে? চমকে উঠলাম, বললাম, জানেন সে কোথায়? ঠিক কোথায় আছে জানি বটে, কিন্তু পুলিশ দিয়ে ধরি দেওয়ার মতো খবর রাখি। খাবারটা জোগাড় করে কোত্থেকে সেটা বার করতে পারলেই কিন্তু খাবার পিছন পিছন গিয়ে আস্তানার সন্ধান পাওয়া যাবে। সোজা এই ব্যাপারটা কখনো ভেবেছেন? বুড়ো দেখছি হাটে হাড়ি ভাঙতে চলেছে। মহা অস্বস্তিতে পড়লাম আমি। বললাম, তা ঠিক, কিন্তু সে বাদার মধ্যেই আছে জানছেন কি করে? খাবারটা যে নিয়ে যায় নিজের চোখে তা দেখেছি বলেই জানি। ব্যারিমুরের কথা ভেবে বুকটা ধরাস ধরাস করতে লাগলো। অনধিকার চর্চাকারী মহাকুচুটে এই বুড়ো যদি সব জেনে বসে থাকে, তাহলে তো ব্যাপারটা সিরিয়াস হয়ে যাচ্ছে। বুড়োর পরের মন্তব্যটা শুনেই কিন্তু বুকটা হালকা হয়ে গেল আমার। শুনলে অবাক হবেন, লোকটার কাছে খাবার নিয়ে যায় একটা বাচ্চা ছেলে। প্রত্যেক দিন ছাদে বসে টেলিস্কোপের মধ্যে দিয়ে দেখি তাকে। একই রাস্তা দিয়ে একই সময় যায় রোজ। কয়েদি ছাড়া আর কার কাছে যায় বলতে পারেন? কি কপাল আমার! প্রাণপণ চেষ্টায় মুখটা নির্বিকার রাখলাম। ভিতরের প্রচন্ড কৌতূহলকে বাইরে আসতে দিলাম না। বাচ্চা ছেলে? ব্যারিমুরও বলেছিল বাদায় আগন্তুকের খাবার যোগান দেয় একটা ছেলে। ফ্র্যাঙ্কল্যান্ড তাহলে এর পিছনে চোখ দিয়ে বসে আছেন, কয়েদির পেছনে নয়। বুড়োর পেট থেকে আরো খবর বার করতে পারলে অনেক সহজ হয়ে আসে আমার কাজ। টোটো করে আর খুঁজতে হয় না বাদায়। তবে অবিশ্বাস আর ঔদাসীন্য দুটো জব্বর অস্ত্র দিয়ে কাজ উদ্ধার করতে হবে আমায়। আমার তো মনে হয় বাদার কোনো মেষপালকের ছেলে বাপের কাছে খানা নিয়ে যায়। এতটুকু প্রতিবন্ধক সইতে পারেন না বুড়ো। স্বেচ্ছাচারী আগুন ছিটকে আসে ভেতর থেকে। বিষাক্ত চোখে চাইলেন আমার প্রাণে। ক্রুদ্ধ বিড়ালের গোফের মতন খাড়া হয়ে গেল ধূসর জুলপি। তাই নাকি মশাই? দূরে ওই কালো পাহাড়টা চোখে পড়ছে?
তার ওদিকে নিচু পাটা দেখতে পাচ্ছেন? উপরে কাটা ঝোপ, সারা বাদায় এর চাইতে পাথরের জায়গা আর নেই। মেষ পালক কি ওই জায়গায় থাকে? আপনার ধারণাটা একেবারে উদ্ভট। মিনমিন করে বললাম, না মানে তা হতে পারে, না জেনে বলেছি তো। নতি শিকারে কাজ হলো, খুশি হয়ে পুরো বিশ্বাস করে বলল আরো কথা। মশাই, যথেষ্ট কারণ না থাকলে আমি কোনো কথা বলি না, জানবেন। বোঝা নিয়ে হাঁটতে ছোটটাকে একবার নয় বহুবার দেখেছি, রোজ, এমনকি মাঝে মাঝে দিনে 2 বার। দাঁড়ান দাঁড়ান ডক্টর ভার্সন, চোখে ভুল না সত্যি এই মুহূর্তে কে যেন পাহাড়ের ধারে নড়ছে না? সিঁড়ি বেয়ে ঝড়ের মতো উঠতে উঠতে চেঁচাতে লাগলেন ফ্র্যাঙ্কলিন। চলে আসুন মশাই, চলে আসুন, নিজের চোখে দেখুন ঠিক বলছি কিনা। চ্যাটালো ছাদে 3 পায়রার উপর বসানো টেলিস্কোপটা দেখলে ভয় লাগে। হাতের তেলো দিয়ে চোখের উপর ঠুলি ধরে যন্ত্রে চোখ রাখলেন ফ্র্যাঙ্কল্যান্ড এবং চেঁচিয়ে উঠলেন হৃষ্ট কণ্ঠে, চটপট ডক্টর ওয়াটসন, চটপট, পাহাড় পেরিয়ে গেলে আর দেখতে পাবেন না। সত্যি উচ্চ চেহারার একটা ছোড়াকে দেখা যাচ্ছে, কাঁধের উপর একটা ছোট বান্ডিল নিয়ে আস্তে আস্তে পাহাড় ভেঙে উপরে উঠছে। কিনারায় পৌঁছানোর পর মুহূর্তের জন্য সুনীল শীতল আকাশের বুকে দেখলাম তার ছেঁড়া পোশাক পরা কদাকার মূর্তি চোরের মতো আশপাশে এমন ভাবে তাকিয়ে নিল যেন কেউ লেগে আছে পেছনে। পরক্ষণেই অদৃশ্য হলো পাহাড়ের দিকে। কি ঠিক বলিনি? সত্যি একটা ছেলেকে দেখা যাচ্ছে, চুপি সারে যাচ্ছে কোনো গোপন উদ্দেশ্যে। উদ্দেশ্যটা কি তা যে কোনো গাইয়া পুলিশও বলে দেবে, কিন্তু আমার পেট থেকে একটা কথাও বেরোবে না। ডক্টর ওয়াটসন, কথা দিন আপনিও বলবেন না, একটা কথাও নয়, বুঝেছেন? আপনি যা বলবেন তাই হবে। খুব যাচ্ছে তাই ব্যবহার করেছে ওরা আমার সঙ্গে। ফ্র্যাঙ্কলিন বনাম রেজিলা মামলা সংক্রান্ত ঘটনা যখন ফাঁস হতে থাকবে, টিটি পড়ে যাবে দেশে, ধিক্কারের শেষ থাকবে না। পুলিশকে কোনোভাবেই সাহায্য করব না, শত প্রলোভনেও নয়। ওরা চায় আমার কুশপুত্তলিকা নয়, আমাকেই দাওয়া করতে। যাচ্ছেন নাকি? এমন একটা শুভ দিনে মদের পাত্রটা খালি করতে যদি দয়া করে সাহায্য করতেন। অনুরোধে টললাম না। শেষকালে আমার সঙ্গে হেঁটে বাড়ি পর্যন্ত আসতে চাইলেন বৃদ্ধ। অতি কষ্টে নিবৃত্ত করলাম। যতক্ষণ চেয়ে রইলেন আমার দিকে ততক্ষণ রাস্তা ধরেই হাঁটলাম। তারপরেই নেমে এলাম বাদায়। ছোড়াকে যে পাহাড়ের ওপরে অদৃশ্য হতে দেখেছি চললাম সেই পাহাড় অভিমুখে। অদৃষ্ট এখন আমার সহায়। ধৈর্য, সহিষ্ণুতা বা উদ্যমের অভাবে দৈব প্রদত্ত এই সুযোগ যাতে হেলায় না হারাই, খর নজর রাখলাম সেদিকে। চূড়ায় যখন পৌঁছালাম সূর্য তখন ডুবু ডুবু। আমার পেছনের টানা লম্বা গড়নের একদিকে পড়েছে সোনালি সবুজ ছায়া, আর একদিকে ধূসর ছায়া। অনেক উঁচুতে নীল স্বর্গের দিকে উঠছে গাংচিল বা কার্লীয় পাখি জাতীয় একটা জলচর বিহঙ্গ। নিচের মরুভূমি আর ওপরকার বিশাল খিলেনের মাঝে জীবিত প্রাণী বলতে যেন শুধু সে আর আমি। অনুর্বার এই দৃশ্য, নিঃসঙ্গতার অনুভূতি এবং আরব্ধ কর্মের রহস্য, জরুরি প্রয়োজনীয়তা বুকের মধ্যে দুরু দুরু কাঁপন জাগালো। ছেলেটাকে কোনো দিকেই দেখা যাচ্ছে না। আমার পায়ের নিচে কিন্তু পাহাড়ের খাজে বৃত্তাকারে সাজানো কতগুলো পাথরের কুটির। ঠিক মাঝখানেরটির মাথায় এখনো অটুট রয়েছে ছাদ। আবহাওয়ার দাপট থেকে মাথা বাঁচানোর পক্ষে যথেষ্ট। দেখেই তুরুক নাচ নেচে উঠল আমার হৃদয়। এই সেই বিবর, এইখানেই ঘাপটি মেরে রয়েছে নতুন আগন্তুক। গুপ্ত আস্তানায় চৌকাঠে পা দিয়েছি। ওর গুপ্ত রহস্য এখন আমার হাতের মুঠোয়। প্রজাপতির জাল দুলিয়ে স্টেপলটন যেমন আস্তে আস্তে হাঁটেন, আমিও তেমনি ধীরে সুস্থে চারদিক দেখতে দেখতে এগিয়ে চললাম। বসবাসের অনেক নিদর্শন চোখে পড়ল। গোলাকার মসৃণ বিরাট বিরাট পাথরের চাইয়ের মধ্যে দিয়ে পায়ে চলে একটা সরু রাস্তা গিয়ে শেষ হয়েছে দরজার মতো হা করা একটা ভাঙাচোরা প্রবেশ পথের সামনে। ভেতরে সব নিস্তব্ধ। অজ্ঞাত ব্যক্তিটি হয় ভেতরে ওত পেতে বসে রয়েছে, নয়তো টহল নিচ্ছে বাদায়। অ্যাডভেঞ্চারের উত্তেজনায় টান টান হয়ে ওঠে আমার স্নায়ু। সিগারেট ছুঁড়ে ফেলে দিয়ে শক্ত মুঠে চেপে ধরলাম রিভলভারের কুদো। দ্রুত পদে হেঁটে ঝুঁকে পড়লাম ভেতরে। তাকিয়ে দেখি কুটির শূন্য। কিন্তু আমি যে ভুল করিনি, মিছে ছুটে আসিনি, তার বহু চিহ্ন রয়েছে ঘরের সর্বত্র। এইটাই তার ডেরা বটে। একদা যে প্রস্তর বেদিতে প্রস্তর যুগের মানব নিদ্রা গিয়েছে, কতগুলো কম্বল একটা বর্ষাতে মুড়ে গোল পাকিয়ে রাখা হয়েছে তার উপর। বদখত একটা অগ্নি চুল্লিতে স্তূপীকৃত ছাই, পাশে রান্নার বাসন আর আধ বালতি জল। আলো আধারিতে চোখ সয়ে যাওয়ার পর দেখলাম কোণে কোণে জড়ো করা বেশ কিছু খালি টিন, যেন বেশ কিছুদিন ধরেই মানুষ আছে এখানে। ধাতুর তৈরি একটা পান পাত্রর পাশে আধ বোতল সুরাও চোখে পড়ল। মাঝখানে একটা চ্যাটালো পাথরকে ব্যবহার করা হয়েছে টেবিলের মতো।
ওপরে একটা কাপড় বাঁধা ছোট পুটলি টেলিস্কোপের মধ্যে দিয়ে ছোকরার কাছে দেখেছিলাম। পুটলির ভেতরে একটা পাউরুটি, 1 টিন মাংস এবং 2 টিন পিচ ফলের মোরব্বা। দেখে শুনে নামিয়ে রাখবার পর বুকটা নেচে উঠল পুটলি চাপা দেওয়া একটা কাগজ দেখে। কি যেন লেখা রয়েছে কাগজে। তুলে দেখলাম পেন্সিল দিয়ে মোটা মোটা হরফে লেখা একটা পংক্তি, ডক্টর ওয়াটসন কুম্বেট্রেসি গেছেন। থ হয়ে দাঁড়িয়ে রইলাম, কাগজটা হাতে নিয়ে। ছোট্ট খবরটার মানে বুঝতেই গেল ছাড়া 1টা মিনিট। লোকটা তাহলে স্যার হেনরির পেছনে নয়, লেগেছে আমার পেছনে। নিজে পিছু নেয়নি, লেলিয়ে দিয়েছে এই ছোকরাকে। খবরটা তারই আনা। জলায় আমি যা যা কিছু করেছি কিছুই হয়তো তাদের চোখ এড়ায়নি। প্রতি মুহূর্তেই তো টের পেয়েছি একটা অদৃশ্য শক্তি যেন ঘিরে রয়েছে আমাকে। সমস্ত সত্তাদি উপলব্ধি করেছি একটা অতি সূক্ষ্ম জাল সুকৌশলে ও সুনিপুণভাবে গুটিয়ে আনা হচ্ছে আমার চারধারে। এত আলতোভাবে চেপে বসছে যে জালে জড়িয়ে যাওয়ার পর চরম মুহূর্তেই কেবল বোঝা যায় তার অস্তিত্ব। একটা রিপোর্ট যখন পাওয়া গেছে তখন খুঁজলে আরো রিপোর্ট পাবো, সেই আশায় তন্ন তন্ন করে খুঁজলাম কুটিরের অভ্যন্তরে, কিন্তু কোনো চিহ্নই পেলাম না। অসাধারণ এই জায়গায় এভাবে যে লোক বসবাস করতে পারে তার স্বভাব চরিত্র বা মতিগতিরও কোনো নিদর্শন পেলাম না। শুধু বুঝলাম লোকটা গ্রিস দেশে স্পার্টানদের মতো কষ্ট সহিষ্ণু, আরাম টারামের ধার ধারে না। ফুটো ছাদের পানে তাকিয়ে তুমুল বর্ষার কথা ভাবতেই উপলব্ধি করলাম কি প্রচন্ড এবং অপরিবর্তনীয় উদ্দেশ্য সাধনের জন্য এহেন নিরানন্দ আশ্রমে সে থেকেছে অহরাত্র। কে সে? বিষধর শত্রু? দেবদূত? পণ করলাম না জানা পর্যন্ত কুটির ছেড়ে বেরোবো না। বাইরে সূর্য ডুবছে, পশ্চিম আকাশ লাল আর সোনা রঙে যেন জ্বলছে। অনেক দূরে সুবিশাল গ্রিমপেন পঙ্কভূমির মাঝে বিক্ষিপ্ত জলাশয়গুলো ছোপ ছোপ লালচে আভা ঠিকরে যাচ্ছে। বাস্কারভিল হলের জোড়া টাওয়ার আর অনেক দূরে গ্রিমপেন গ্রামের মাথায় ঝাপসা ধোঁয়া ভাসতে দেখা যাচ্ছে। এই দুইয়ের মাঝে পাহাড়ের আড়ালে রয়েছে স্টেপলটন ভাই বোনের বাড়ি। গোধূলি সোনালী প্রভায় সবই আশ্চর্য কোমল, শান্ত, স্নিগ্ধ। তা সত্ত্বেও প্রকৃতির এই অনাবিল শান্তিতে ভাগ বসাতে পারছে না আমার অন্তরাত্মা। প্রতি মুহূর্তে শিউরে উঠছে আসন্ন সাক্ষাৎকারের নামহীন আতঙ্কে। বুক ধরাস ধরাস করা সত্ত্বেও অবিচল সংকল্পে বসে রইলাম কুটিরের অন্ধকার কোণে। চনমন হয়ে রইল প্রতিটি স্নায়ুতন্ত্র। অশুভ প্রতীক্ষায় উন্মুখ হয়ে রইল প্রতিটি কোণ। এই প্রতীক্ষায় কুটিরের অস্থায়ী বাসিন্দার জন্য। অবশেষে শুনলাম তার পদশব্দ। অনেক দূরে পাথরের উপর বুর্জুত তীক্ষ্ণ কটাত কটাত আওয়াজ হলো। ক্রমশ কাছে এগিয়ে এলো বুটের শব্দ। সবচেয়ে অন্ধকার কোণে সেটে দাঁড়িয়ে রইলাম আমি। পকেটের মধ্যে তৈরি রাখলাম পিস্তল। লোকটার চেহারা ভালোভাবে দেখার আগে কিছুতেই তাকে জানতে দেব না আমি লুকিয়ে আছি এখানে। বেশ কিছুক্ষণ বিরতি গেল, থেমে গিয়েছে আগন্তুক। তারপর আবার এগিয়ে এলো পদশব্দ। একটা ছায়া পড়ল কুটিরের সামনে খোলা জায়গায়। শুনলাম একটা অতি পরিচিত কণ্ঠস্বর। অপূর্ব সন্ধে ভায়া ওয়াটসন, ভিতরের চাইতে বাইরে এলে কিন্তু আরো ভালো লাগবে।